ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম জুয়েল। ওকে, তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের জয়েন্টস। ওকে, স্টার্ট করি ভাইয়া। ওকে, সো আজকে আমাদের টপিকটা হচ্ছে জয়েন্টস। ওকে, তো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। তো খেয়াল করে দেখেন হোয়াট ইজ জয়েন্ট। জয়েন্ট জিনিসটা কি এর আগে বুঝতে হবে। সিম্পল বিষয় যে জয়েন্ট হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট। হ্যাঁ, কিসের পয়েন্ট? ইট ইজ দ্য আর্টিকুলেশন বিটুইন টু অর মোর বোনস। অর্থাৎ যেখানে দুই অথবা ততোধিক, দুইয়ের বেশি অথবা দুইটি বোনস যেখানে এসে আর্টিকুলেট করে অর্থাৎ মিলিত হয়, সেই স্পেসিফিক পয়েন্টটাকে আমরা বলি জয়েন্টস। তাহলে জয়েন্ট জিনিসটা কি? ইট ইজ দ্য পয়েন্ট, কিসের পয়েন্ট? আর্টিকুলেশন বিটুইন টু অর মোর বোনস। ওকে, সো দুইটা বোনস অথবা তার বেশি বোনস যদি কোন একটা স্পেসিফিক জায়গায় এসে আর্টিকুলেশন করে, তাহলে ওই স্পেসিফিক জায়গাটাকে আমরা কি বলি? জয়েন্টস বলি। এবং আমরা জানি যে জয়েন্টস এর মেইন পারপাসটা কি? জয়েন্টস এর মেইন পারপাসটা হচ্ছে যে আমাদের মোবিলিটি গেইন করা, অর্থাৎ আমার মুভমেন্ট গুলাকে সহজ করা, প্লাস কোনো একটা ইন্টারনাল স্ট্রাকচার যদি থাকে ওই স্ট্রাকচার গুলা যাতে প্রপারলি গ্রো করতে পারে সেগুলাকে সাপোর্ট দেওয়া। ওকে, সো আমার কিছু কিছু স্পেসিফিক জায়গায় আমার কি ফরমেশন হয়? জয়েন্ট ফরমেশন। তাহলে জয়েন্টের মেইন পারপাস হচ্ছে মোবিলিটি। জয়েন্টের মেইন পারপাস হচ্ছে মোবিলিটি। আজান দিচ্ছে না?
ওকে, সো জয়েন্টস এর মেইন পারপাস হচ্ছে মোবিলিটি। খেয়াল করে দেখেন এখন তাহলে জয়েন্ট কিভাবে হইতে পারে। ইন কেস অফ দ্য লং বোনস এর ক্ষেত্রে দুইটা জয়েন্টস বা দুইটা বোনস আর্টিকুলেট করে তাদের এন্ডস এর সাহায্যে। ধরেন এটা একটা লং বোনস, এটা একটা লং বোনস, জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন এটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে হিউমেরাস এর একটা এন্ড আর রেডিয়াসের আরেকটা এন্ড যখন আর্টিকুলেশন করে তখনই আমাদের এলবো জয়েন্ট ফর্মেশন হয়। তাহলে ইন কেস অফ দ্য লং বোনস এর ক্ষেত্রে কি হয়, তারা কিভাবে আর্টিকুলেশন ফর্মেশন করে, তাদের এন্ডস এর মাধ্যমে। ওকে, কিন্তু যদি ফ্ল্যাট বোন হয় তারা কিন্তু এন্ড এর মাধ্যমে আর্টিকুলেশন করে না, বিকজ ফ্ল্যাট বোন গুলো কেমন, এগুলো সাধারণত একটা সারফেস এরিয়া জুড়ে থাকে। ধর এটা একটা ফ্ল্যাট বোনস। ওকে, ধরেন এটা হচ্ছে একটা আমাদের কথার কথা, এটা হচ্ছে আমাদের প্যারাটাল বোন। ওকে, সো ধরেন এটা যদি প্যারাটাল বোন হয়, আমাদের জানি প্যারাটাল বোনের সামনে কি থাকে, আমাদের দুইটা প্যারাটাল বোন থাকে। সো ইট ইজ ওয়ান প্যারাটাল বোন এন্ড দিস ইজ দ্য অ্যানাদার প্যারাটাল বোন। ওকে, তাহলে এই প্যারাটাল বোন, এটা একটা ফ্ল্যাট বোন, এটা একটা প্যারাটাল বোন, এটা একটা ফ্ল্যাট বোন। তাহলে ফ্ল্যাট বোনের ক্ষেত্রে যেহেতু কোনো তাদের এন্ড নাই, দেখেন এখানে কোনো এন্ড নাই, তাহলে সেক্ষেত্রে এদের আর্টিকুলেশনটা এন্ড এর মাধ্যমে হয় না। তাহলে এদের আর্টিকুলেশনটা কিভাবে হয়, মার্জিনের মাধ্যমে। তাহলে মার্জিন কেন বলতেছি, দেখেন এটা যদি একটা ফ্ল্যাট বোন হয়, সো দিস ইজ দ্য মার্জিন অফ দ্য ফ্ল্যাট বোন, দিস ইজ দ্য মার্জিন অফ দ্য ফ্ল্যাট বোন। তাহলে দুইটা ফ্ল্যাট বোন কি করে, তাদের মার্জিনের মাধ্যমে একটা একটার সঙ্গে কি করে, মিলিত হয়। সো দিস ইজ দ্য ফ্ল্যাট বোন and this is the another flat bone. তাহলে দুইটা ফ্ল্যাট বোন কিভাবে জয়েন্ট ফর্মেশন করে, বাই দেয়ার মার্জিনের মাধ্যমে। তাহলে আমাদের লং বোনস এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের লং বোনস কিভাবে আমাদের জয়েন্ট ফর্মেশন করে, বাই দেয়ার এন্ডস এর মাধ্যমে। ওকে, প্রান্তের মাধ্যমে। কিন্তু ইন কেস অফ দ্য ফ্ল্যাট বোনের ক্ষেত্রে সেটা সঠিক নয়, বিকজ ফ্ল্যাট বোন গুলা যেহেতু একটা বড় এরিয়া জুড়ে থাকে, তাদের সার্ফেস এরিয়া যেহেতু অনেক বড়, এদের স্পেসিফিক কোনো এন্ড পয়েন্ট থাকে না। হ্যাঁ, তাহলে দেখেন এটা একটা প্যারাটাল বোন অথবা একটা টেম্পোরাল বোন, এগুলো অনেক বড় সার্ফেস নিয়ে জুড়ে থাকে, এটা বড় আকৃতির বোনস। এত বড় একটা বোনসের কোনো এন্ড থাকে না। এই জন্য এই বোনস গুলো যখন আর্টিকুলেশন করে বা জয়েন্ট ফর্মেশন করে, তারা জয়েন্ট ফর্মেশন করে কিভাবে, বাই দেয়ার মার্জিনের মাধ্যমে তারা তাদের জয়েন্ট ফর্মেশন করে। ওকে, আচ্ছা, বাকি রইল কি, লং বোন গেল, ফ্ল্যাট বোন গেল, বাকি রইল শর্ট বোন অর ইরেগুলার বোন। বিকজ আমরা জানি যে 4 ধরনের, আমরা 4 থেকে 5 রকম করে বোনকে ভাগ করতে পারি। ইনশাআল্লাহ হিস্টোলজিতে আমি আপনাকে ডিটেইলস গুলো দেখাবো, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলবো, ওটা সমস্যা নেই। তো এখানে আমাদের হিস্টোলজি আমি আনতে চাচ্ছি না, ঠিক আছে, দরকার নেই, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো ধরে নিচ্ছি আমরা জানি যে হোয়াট ইজ ইরেগুলার বোন এন্ড হোয়াট ইজ শর্ট বোন। ইন কেস অফ দ্য ইরেগুলার বোন এন্ড ইন কেস অফ দ্য শর্ট বোন, তারা মূলত যখন জয়েন্ট ফর্মেশন করে, তারা জয়েন্ট ফর্মেশন করে তাদের সারফেসের মাধ্যমে। ওকে, তারা জয়েন্ট ফর্মেশন করে তাদের সারফেসের মাধ্যমে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আপনার কার্পাল বোন, তা আমরা জানি কার্পাল বোন গুলো হচ্ছে ছোট ছোট বোন, শর্ট বোন। তাহলে এই বোনগুলা যখন অবস্থান করে, ধর কিভাবে হয়, একটা বোন থাকে, তার পাশে আরেকটা বোন থাকে, তার পাশে একটা বোন থাকে, উপর দিকে একটা বোন থাকে, এরকম করে বোনগুলো থাকে না। তাহলে দেখেন এখানে যখন ওরা জয়েন্ট ফর্মেশন করে, তখন এগুলো তো কিউব আকৃতির বোন, ঠিক না। আমি যদি এটা আঁকি বোনগুলোকে, তাহলে এগুলো বোনগুলো কেমন, ইট ইজ দ্য ফর্মেশন অফ কিউব। তাহলে আমি একটু সুন্দর করে আঁকি আপনাদের জন্য, ভালোভাবে বোঝার জন্য। ধর এটা হচ্ছে একটা বোনস, ইট ইজ দ্য শর্ট বোন। শর্ট বোন এগুলা কিউব আকৃতির বোন। ওকে, এটা হচ্ছে কিউব আকৃতির বোন। সো আমি যদি এটা আঁকি, সো দিস ইজ দ্য বক্স, এটা একটা শর্ট বোন আমি চিন্তা করতে পারি। তাহলে আমি যদি এখানে আরেকটা শর্ট বোন আঁকি, দেখেন আপনি একটা শর্ট বোন যদি আমি আঁকি, তাহলে কিভাবে, এরকম হবে না, সেম হবে না। সো দিস ইজ দ্য অ্যানাদার শর্ট বোন, ইট ইজ ওয়ান শর্ট বোন এন্ড ইট ইজ অ্যানাদার শর্ট বোন। আপনি খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য সারফেস অফ দ্য শর্ট বোন। তাহলে একটা শর্ট বোন আর একটা শর্ট বোনস এর সঙ্গে যখন জয়েন্ট ফর্মেশন করে, তারা কিন্তু এন্ডের মাধ্যমে করে না, তারা কিন্তু মার্জিনের মাধ্যমে করে না, বরং তারা একটা বড় সারফেস এরিয়া জুড়ে কি করে, বোন ফর্মেশন করে, সরি জয়েন্ট ফর্মেশন করে। তাহলে ইন কেস অফ দ্য ইরেগুলার বোন অর ইন কেস অফ দ্য শর্ট বোন, এরা যখন জয়েন্ট ফর্মেশন করে, তখন তারা জয়েন্ট ফর্মেশন করে কিভাবে, সারফেস এর মাধ্যমে। তাহলে আমরা লং বোনস এর ক্ষেত্রে কি বললাম, লং বোনস জয়েন্ট ফর্মেশন করে এন্ডস এর মাধ্যমে, ফ্ল্যাট বোন জয়েন্ট ফর্মেশন করে বাই দেয়ার মার্জিন। কেন ফ্ল্যাট বোন, বিকজ ফ্ল্যাট বোন অনেক পাতলা। ফ্ল্যাট বোনকে আমরা কিন্তু একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার চিন্তা করতে পারি, খুবই পাতলা, খুবই পাতলা, দেখেন খুবই পাতলা। তাহলে খুবই যদি পাতলা হয়, তাহলে ওদের ক্ষেত্রে সারফেসটা এতটাই ছোট যে আমি সারফেস না থিঙ্ক করে কি থিঙ্ক করতেছি, একে আমরা থিঙ্ক করতেছি একটা মার্জিন হিসেবে। এই জন্য ইন কেস অফ দ্য ফ্ল্যাট বোন আমি ধরে নিচ্ছি তারা জয়েন্ট ফর্মেশন করে অ্যাজ আ মার্জিন হিসেবে।
কিন্তু ইন কেস অফ দ্য শর্ট বোন অর ইরেগুলার বোন, যেহেতু তাদের সারফেস এরিয়াগুলো অনেক বড় থাকে, এই জন্য তারা জয়েন্ট ফর্মেশন করে বাই দেয়ার সারফেস এরিয়ার মাধ্যমে। তাহলে এটা আমাদের একটা এমসিকিউ পয়েন্ট, আশা করি বুঝতে পারছেন যে এখন কোনটা কি জিনিস। তাহলে আমার আশা করি আপনাদের এখানে কনফিউশন থাকার কথা না, থাকলে আমি আছি ইনশাআল্লাহ। এখন দেখেন এই যে জয়েন্টের ক্লাসিফিকেশন, আমাদের বডিতে ডিফারেন্ট টাইপস এর জয়েন্ট আছে। একটা হিউম্যান বডিতে প্রচুর পরিমাণ কি আছে, জয়েন্টস আছে। একটা হিউম্যান বডিতে ডিফারেন্ট লেভেলের জয়েন্ট আছে। এখন এক একটা জয়েন্টের কাহিনী এক এক রকম, এক একটা জয়েন্ট ফরমেশন হয় এক একটা প্রসেসের মাধ্যমে, অথবা একটা জয়েন্টের মুভমেন্টের ক্যাপাবিলিটি এক এক রকম। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আপনার শোল্ডার জয়েন্ট, এটার মোবিলিটি, আর আমি যদি বলি আপনার ভার্টেব্রাল জয়েন্ট, এদের মোবিলিটি কি সেম? কখনো না। ভার্টেব্রাল মোবিলিটি তুলনায় শোল্ডার জয়েন্টের মোবিলিটি অনেক বেশি। সো এখানে আমার মোবিলিটি কি তুলনামূলক অনেক বেশি, যেটা আমার ভার্টেব্রাল ক্ষেত্রে অনেক কম। মোবিলিটি তুলনামূলক অনেক কম ইন কেস অফ দা, বা ইন স্পাইট অফ, কি বলে, ইন রেফারেন্স টু শোল্ডার জয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে যে ওর মোবিলিটি তার তুলনায় অনেক কম। তাহলে বোঝা যাচ্ছে এর স্ট্রাকচার বা এই জয়েন্টের স্ট্রাকচার কখনোই আমার ভার্টেব্রাল জয়েন্ট স্ট্রাকচারের মতো নয়। তাই আমরা কি করি, ক্লাসিফিকেশন করি জয়েন্টগুলোকে। এখন আমি যখন জয়েন্টটাকে ক্লাসিফাই করব, তখন আমি জয়েন্টকে ক্লাসিফিকেশন করব দুইটা হেডলাইনের ভিত্তিতে। কয়টা হেডলাইন? দুইটা হেডলাইন। তাহলে আমাদের জয়েন্টের ক্লাসিফিকেশনে হেডলাইন হচ্ছে দুইটা। প্রথম যে হেডলাইনটা, সেটা হচ্ছে রেঞ্জ অফ মোশন এক্সহিবিটেড। তার অর্থ হচ্ছে আপনি যে জয়েন্টের কথা বলতেছেন, এই জয়েন্টটা কতটুকু পরিমাণ মোবিলিটি করতে সক্ষম, তার উপর নির্ভর করে আমরা জয়েন্টটাকে ভাগ করতে পারি। প্লাস আমরা জানি যে আমাদের মুভমেন্ট গুলা তিনটে অ্যাক্সিসে হতে পারে, হ্যাঁ, বা তিনটা প্লেনে হতে পারে। আমি যদি অ্যাক্সিস চিন্তা করি, তাহলে একটা এক্স অক্ষ বরাবর হতে পারে, ওয়াই অক্ষ বরাবর হতে পারে, এবং আমরা সবাই জানি জেড অক্ষ বরাবর হতে পারে। তাহলে আমরা জানি মানুষ যেহেতু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তাহলে মানুষের মুভমেন্টও সর্বোচ্চ তিনটা অ্যাক্সিস বরাবর হতে পারে। তাহলে একটা হতে পারে এক্স অক্ষ বরাবর, একটা হতে পারে ওয়াই অক্ষ বরাবর, একটা হতে পারে জেড অক্ষ বরাবর। কোনটা কিভাবে হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এগুলো দেখাই দিব, আপাতত দরকার নেই, কারণ আমরা আজকে এটা নিয়ে কথা বলবো না। ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো সেকেন্ড টাইপ নিয়ে। তো যা হোক না কেন, তাহলে এই কোন অ্যাক্সিস বরাবর কে জয়েন করতেছে, কে মুভ করতেছে, তার উপর নির্ভর করে আমরা কি করতে পারি, আমরা জয়েন্টটাকে ক্লাসিফাই করতে পারি। বলতে পারি ইউনিঅ্যাক্সিয়াল, আমরা বলতে পারি ডাবল বা বাইঅ্যাক্সিয়াল, অথবা বলতে পারি মাল্টি অ্যাক্সিয়াল অর পলিঅ্যাক্সিয়াল, হোয়াটএভার। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো ডিটেইলসে। কিন্তু সেকেন্ড যে হেডলাইনটা আছে, সেটা কিন্তু মোশনের উপর নির্ভর করে নয়। সেটা হচ্ছে যে একটা জয়েন্ট যখন ফরমেশন হয়, এই জয়েন্টটা ফরমেশন করার জন্য আপনি কি ধরনের সাবস্টেন্স ইউজ করতেছেন, ওই সাবস্টেন্সের উপর নির্ভর করে, হ্যাঁ, আমরা জয়েন্ট গুলাকে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমার ক্লাসিফিকেশন অফ দ্য জয়েন্টস এর হেডলাইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি পরিমাণ মোশন ইনভলভড, দুই নাম্বার হচ্ছে যেখানে আপনি জয়েন্ট ফরমেশন করতেছেন ওইখানে আপনি কি ধরনের সাবস্টেন্স আপনি ইউজ করতেছেন। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। ধরেন কথার কথা, আপনি আপনি দুইটা কাঠকে জোড়া লাগাবেন, এখন আপনার কি মনে হয়, দুইটা কাঠকে আপনি যদি চেপে ধরেন, এরা কি জোড়া লেগে যাবে? কখনো নয়। এদেরকে জোড়া লাগানোর জন্য আপনাকে কোনো না কোনো প্রসেস ইউজ করতে হবে। এমন হতে পারে যে আমি মাঝখান বরাবর গ্লু লাগাই দিতে পারি। তাহলে আমি যদি মাঝখান বরাবর গ্লু লাগিয়ে দিই, তাহলে কি হবে, আমার জয়েন্টটা, আমার কাঠ দুইটা লেগে যাবে। কিন্তু চিন্তা করে দেখেন তো, যখন আপনি এখানে জোড়া লাগাই দিবেন একদম গ্লু দিয়ে, তখন আমি যদি চাই যে আমি একে মুভ করাবো, বা আমি এই দুইটা কাঠকে একটু মুভ করাতে যাবো, মুভমেন্টটা কি ততটা ভালো হবে নাকি হবে না? কুইকলি বলেন, আমার সঙ্গে কথা বলেন পড়া শেষ হয়ে যাবে। আপনাদের মেন বেসিকটা আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তোবা প্রফটা আমি শেষ করতে পারবো না, আমার পক্ষে পসিবল হবে না, বাট আমি ইনশাআল্লাহ বেসিক শেষ করবো। আমার সঙ্গে ক্লাস করতে হবে, আপনার ক্লাস করেন না, যা করো আপনাদের। আমাকে বলেন, আমি যদি এখানে গ্লু লাগিয়ে দিই, এবং আমি যদি বলি যে আমি এই দুটা কাঠকে মুভ করাবো, এখানে চাপ দিলাম, একে চাপ দিলাম এখানে, আর একে চাপ দিলাম এখানে, মুভমেন্ট কি তেমন পসিবল নাকি পসিবল নয়? পসিবল নয়। আচ্ছা, আপনারাই বললেন। আচ্ছা, এমন যদি হয় আমি এখানে গ্লু লাগাবো না, আমি যে কাজটা করলাম, দুইটা কাঠ নিলাম, আমি কাঠগুলোকে কি করতে চাচ্ছি, ফিক্স করতে চাচ্ছি। তার জন্য আমি যে কাজটা করলাম, আমি প্রথমে এই কাঠগুলোর মাথার মধ্যে একটা আলাদা করে প্লাস্টিক লাগাই দিলাম। ওকে, এই কাঠেরও মাথার মধ্যে একটু প্লাস্টিক লাগাই দিলাম। ওকে, দেন আমি যে কাজটা করলাম, আমি কি করলাম, এই দুইটা প্লাস্টিক লাগানোর পরে মাঝখানে কিছু রেজিন বসে দিলাম। রেজিন আপনারা দেখছেন কিনা জানি না, রেজিন হচ্ছে একটা সলিড স্ট্রাকচার।
যেটা নর্মালি হিট দিলে কি হয়, লিকুইড থাকে, এবং যখন আপনি এটাকে ঠান্ডা করবেন তখন এটা হার্ড হয়ে যায়। সো আমি কি করলাম, প্রথমে যে কাজটা করলাম, আমি কি করলাম, এই জয়েন্টটার মাথায় একটা পলিথিন লাগালাম, সরি এই কাঠের মাথায় একটা পলিথিন লাগালাম, এই কাঠের মাথায় একটা পলিথিন লাগালাম। তারপর কি করলাম, দুইটা পলিথিন লাগানোর মাঝখানে আমি কি করলাম, কিছু রেজিন দিলাম। আপনি কোশ্চেন করতে পারেন ভাইয়া সরাসরি রেজিন দিলে কি সমস্যা হয়? দেখেন রেজিন তো আর গ্লু এর মতো না, এটা একদম 100% দুইটা সারফেসকে ফিক্স করতে পারে না। তাহলে রেজিন অনেকটা মোমের মতো। হ্যাঁ, তাহলে এটাকে যদি আপনি ফিক্স করতে চান তাহলে দুইটা জিনিসের সারফেস অনেক স্মুথ হইতে হবে। তাহলে আপনি যদি দুইটা কাঠকে সরাসরি লাগাইতে চান, কাঠের সারফেস ততটা স্মুথ নয়, তাহলে আপনি যদি রেজিন ইউজ করেন তাহলে কি হবে, কাঠ দুইটা পারফেক্টলি জোড়া লাগবে না। তাহলে আমি কি করলাম, আমি স্মুথ করার জন্য দুইটা মাথার মধ্যে প্লাস্টিকের আবরণ দিয়ে দিলাম, এবং আমরা জানি প্লাস্টিক অনেকটা স্মুথ। তাহলে আমি যদি প্লাস্টিক লাগানোর পরে এদের মাঝখানে রেজিন দিই তাহলে কি হবে, এখন মুভমেন্টটা তাদের জয়েন্টটা অনেক ফিক্স থাকবে, এবং এই রেজিনটা একটা প্রপার বাইন্ডার হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আপনি যদি মুভ করাতে চান, বলেন তো মুভটা কি, মানে মুভমেন্ট করানো কি সম্ভব না, একটু বলেন। এই সেকেন্ড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর ক্ষেত্রে আপনি যদি একটু মুভ করাতে চান, মুভমেন্টটা কি একটু পসিবল নাকি পসিবল না? আমি বলেছিলাম রেজিন অনেকটা মোমের মতো, মোম, ওয়েক্স এর মতো। বাংলা ভাষায় লিখি, ইংলিশ লিখি, ওয়েক্স, মোম সদৃশ। তাহলে বলেন তো আমি যদি এখানে একটু মুভ করাতে চাই, একে ধাক্কা দিলাম এখানে আর একে ধাক্কা দিলাম এখানে, এটা কি একটু মুভ করবে নাকি মুভ করবে না, নাকি অনেক মুভ করবে? কি মনে হয়? কি মনে হয়? পসিবল, বাট পসিবল হলেও মুভমেন্টটা অনেক বেশি ভালো হবে না। হ্যাঁ, আপনি মুভ করাতে পারবেন, বিকজ এখানে একটা স্ট্রাকচার আলাদা করে আছে, আপনি ইচ্ছা করলে মুভ করাতে পারবেন, বাট মুভমেন্টটা অনেকটা লিমিটেড থাকবে, খুব বেশি ভালো মুভমেন্ট হবে না। কিন্তু এটা থেকে ভালো মুভমেন্ট হবে, বিকজ এটা একেবারে ফিক্সড হয়ে গেছে, আপনি কোনোভাবে মুভ করাতে পারতেছেন না, বিকজ এখানে কোনো ক্যাভিটি নাই। কিন্তু এখানে আপনার একটা বড় জায়গা জুড়ে অবস্থান করতেছে একটা জিনিস, যেই জানো এটা ওয়েক্স এর মতো নরম সরম, একটু হালকা নরম হলো, আপনি যদি ধাক্কা দেন কিছুটা মুভ করবে, কিন্তু অতটা মুভ করবে না যতটা আপনি চাচ্ছেন। তাহলে মুভটা সম্ভব, কিন্তু খুবই লিমিটেড রেঞ্জে। সেখানে মুভমেন্ট ইম্পসিবল, প্রায় ইম্পসিবল, প্রায়। এখানে মুভমেন্ট পসিবল, বাট লিমিটেড ফ্যাশনে, লিমিটেড। আর এখন আমি যে জিনিসটা যাব সেটা হচ্ছে থার্ড অপশন। থার্ড অপশনটা কি দেখি তো আমরা। সো নাও দিস ইজ দা আপনাদের কাঠের টুকরা, দিস ইজ অ্যানাদার কাঠের টুকরা। ওকে, দিস ইজ কাঠের টুকরা, দিস ইজ অ্যানাদার কাঠের টুকরা। এবং আপনি যে কাজটা করলেন, আপনি এই দুইটা কাঠের টুকরাকে দড়ি দিয়ে বাঁধলেন। কেমন করে বাঁধলেন দেখেন একটু, কেমন করে বাঁধলেন? আপনি যে কাজটা করলেন, আপনি এখান থেকে দড়ি বাঁধা শুরু করলেন, এবং এই জায়গাগুলোকে আপনি বেঁধে দিলেন, এই জায়গাগুলো আপনি বেঁধে দিলেন। তাহলে আমি যদি একটু থিঙ্ক করি, আসুন তো আমি একটু থিঙ্ক করি আপনাদের সাথে। এই জায়গাটা দড়ি বাঁধা সম্ভব না, বিকজ এখানে কিছু নাই। তাহলে আপনি কি করলেন, আপনি এখানে দড়ি বাঁধলেন, সেই দড়িটাকে টেনে এনে আপনি এখানে বাঁধলেন, কিন্তু কিছুটা জায়গা খালি রয়ে গেছে। প্লাস আপনি এই অংশটাকে কিছু দিয়ে লাগাই দিলেন, আবার এই অংশটা কিছু একটা প্লাস্টিক দিয়ে লাগাই দিলেন। ওকে, এবং আপনি যে কাজটা করলেন, এই ভিতরে কিছু ওয়াটার ঢেলে দিলেন, ভাই কেন ওয়াটার ঢালছি? কারণ যাতে করে এটা একদম ভেঙে না পড়ে, একটা স্ট্রাকচার যাতে মেনটেন হয়। কারণ আপনি যদি এখানে কিছু না রাখেন তাহলে কি হবে, দড়ি তো এটা তো একটা পাতলা জিনিস, তাহলে কি হবে, এটা টুস করে পড়ে যাবে। বাট এখানে যদি একটা সলিড স্ট্রাকচার থাকে, বাট ততটা সলিড না, মোটামুটি সলিড, তাহলে কি হবে, এটা আলটিমেটলি একটা মোটামুটি ধারণ খাবে। এখন আপনি বলেন তো আমি যদি এটাকে মুভ করাতে চাই, মুভমেন্ট কি ভালো হবে নাকি হবে না? এখানে যদি আমি মুভ করতে চাই, এখানে ধাক্কা দিলাম আর এখানে ধাক্কা দিলাম, মুভ কিন্তু পসিবল নাকি পসিবল না? তাহলে ধাক্কা দিলে কি হবে, এটা এই ধাক্কা দিলেন, ধাক্কা দিলে কি হবে, মুভ করবে, খুব ভালো মুভ করবে। কেন মুভ করবে? বিকজ আপনি যে কাজটা করেছেন, আপনি দুইটা কাঠের সারফেসকে সরাসরি কানেক্ট করেন নাই, বরং দুইটা সারফেস বা দুইটা কাঠের মাঝখানে একটা স্পেস রেখেছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি করেছেন, দুইটা কাঠকে এমন ভাবে জোড়া লাগিয়েছেন যাতে করে এরা কানেক্টেডও থাকে,
প্লাস দুইটা কাঠের মাঝখানে একটা স্পেস থাকে। তাহলে এখন যদি আপনি মুভ করাইতে চান তাহলে এই স্পেসটার জন্য মুভমেন্ট পসিবল, প্লাস এই স্পেসটা যাতে করে একেবারেই ধ্বংস হয়ে না যায়, একেবারে মানে চাপসা খেয়ে না যায়, এই জন্য ভিতরে আপনি কিছু জেলি লাইক সাবস্টেন্সও দিয়ে দিয়েছেন, যাতে করে মোটামুটি একটা সলিডিটি, মোটামুটি একটা হার্ড স্ট্রাকচার এখানে থাকে। তাহলে আপনার কি করলেন, আপনি দুইটা কাঠের মাঝখানে একটা স্পেস রাখার কারণে এখন এই কাঠটা খুব ভালো মুভ করতে পারতেছে। তাহলে আমরা তিনটা জিনিস করতে পারি। এক নাম্বার হচ্ছে দুইটা কাঠের মাঝখানে একেবারে গ্লু লাগাই দিতে পারি, অথবা দুইটা কাঠের মাঝখানে আপনি কাঠের মাথাগুলোকে একটা পেপার দিয়ে বা পলিথিন দিয়ে পেঁচিয়ে মাঝখানে কিছু জেলি লাগাই দিতে পারেন, ওয়েক্স ম্যাটেরিয়াল, অথবা আপনি কি করতে পারেন মাঝখানে একটা স্পেস রেখে দুইটা কাঠকে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিতে পারেন এবং ওই সুতার মাঝখানে কিছু জেলি লাইক সাবস্টেন্স দিতে পারেন যাতে করে হার্ডিটি বজায় থাকে। তাহলে দেখবেন এখানে আপনার মুভমেন্ট প্রায় ইম্পসিবল, এখানে আপনার মুভমেন্ট পসিবল বাট খুবই লিমিটেড রেঞ্জে, আর এখানে আপনার মুভমেন্ট খুবই ভালো পসিবল এবং ওয়াইড রেঞ্জ মুভমেন্ট পাওয়া যাবে, ওয়াইড রেঞ্জ, ঠিক না? তাহলে দেখেন এই জয়েন্টে আপনি যে এই জয়েন্টটাতে আপনি যে সাবস্টেন্স ইউজ করছেন, এই জয়েন্টে কিন্তু আপনি সেই সাবস্টেন্স ইউজ করেন নাই, এবং এই জয়েন্টেও আপনি সেই ধরনের সাবস্টেন্স ইউজ করেন নাই। তার অর্থ হচ্ছে আপনি জয়েন্ট যখন তৈরি করবেন ওই দুইটা বোনস এর মাঝখানে কি ধরনের ম্যাটেরিয়াল আপনি ইউজ করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে জয়েন্টকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। আমি আশা করি বুঝতে পারছি আপনার বিষয়টা। প্রথম জিনিসটা হচ্ছে এগুলো সবাই আমরা যে কাজটা করি সেটা মেমোরাইজ করি। ফার্স্টে করে জয়েন্ট মেমোরাইজ, আমি মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করো। এটা হচ্ছে সিনারি, মুখস্থ করতে গেলে দেখা যায় যে এটা অবস্থা খারাপ। সো আলটিমেটলি আসলে এগুলো কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আরো অনেক কিছু বুঝতে হবে, যেমন মেমব্রেনাস অসিফিকেশন, কার্টিলেজিনিয়াস অসিফিকেশন, এগুলো হিস্টোলজির পার্ট, আমি এখন যাব না, বাট এগুলো আপনাকে বুঝতে হবে। যদি বুঝেন তাহলে আপনারা কিছু ইজিলি মানে বুঝতে পারবেন। মেন কথা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। পরীক্ষা পাশের জন্য আপনাকে সারফেস, এটার অ্যাটাচমেন্ট, এটার অরিজিন, এগুলো আলাদা বিষয়, এগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে। এটা আপনাকে মেমোরাইজ করতে হবে, যে বানাইছিল তাকে মেমোরাইজ করতে হয়েছে। সো এটা বা যে মানে আবিষ্কার করছিল তাকে মেমোরাইজ করতে হয়েছে, তো আলটিমেটলি পড়ে লাভ নেই। বাট যেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে বুঝতেই হবে, ঠিক আছে? আপনি যদি বুঝে পড়েন তাহলে আপনার কাছে ইজি লাগবে, অ্যাটলিস্ট পড়ে মজা পাবেন। তাহলে আপনি কেমন বুঝতে পারছেন জয়েন্টটাকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করলাম সেকেন্ড রেঞ্জে? আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু রেঞ্জ নিয়ে কথা বলতেছি না। রেঞ্জ নিয়ে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে কথা বলবো। আমরা আজকে শুধুমাত্র কথা বলবো আমাদের টিস্যুর টাইপ নিয়ে। তাহলে আমরা কি বলেছি, আপনি আর্টিকুলেশন মানে দুইটা জয়েন্টের মাঝখানে কি ধরনের সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল আপনি ইউজ করতেছেন তার উপর নির্ভর করে আপনি কি করতে পারতেছেন, জয়েন্টটাকে 3টা ভাগে ভাগ করতে পারতেছেন। হ্যাঁ, তো জয়েন্টটাকে 3টা ভাগে ভাগ করতে পারলেও এটাকে আমরা দুইটা হেডলাইনে ভাগ করতে পারি। একটা হচ্ছে সলিড, কোনটা? ওই 1 নম্বরটা 2 নম্বরটা। 1 নম্বরটা যেখানে একদম ইম্পসিবল ছিল মুভমেন্ট, আর 2 নম্বরটা যেখানে আপনি ওয়েক্স ইউজ করছিলেন, দুইটা হচ্ছে সলিড। আর 3 নম্বরটা যে ভালোই মুভমেন্ট ছিল, সো ওইটা হচ্ছে ফ্রি। তাহলে প্রথম দুইটা হচ্ছে সলিড জয়েন্ট, আর 3 নম্বরটা হচ্ছে ফ্রি জয়েন্ট। ওকে, এবং মজার কথা হচ্ছে এই জয়েন্ট গুলো আরো কিছু স্পেসিফিক নাম আছে। যে সলিড জয়েন্ট মানে প্রথম 1 নম্বর জয়েন্টটা আর 2 নম্বর যে জয়েন্ট আছে, এই দুইটা জয়েন্টকে অপর নামে ভাগ করা হয় সিন আর্থ্রোসিস। কি নাম? সিন আর্থ্রোসিস। তাহলে জয়েন্ট যখন সলিড হবে, অর্থাৎ 1 নম্বর জয়েন্টটা প্লাস 2 নম্বর জয়েন্টটা, এদেরকে একসঙ্গে কি বলা যায়? সিন আর্থ্রোসিস, অথবা ডেন্স, অথবা সলিড, অথবা ফলস জয়েন্ট। ফলস জয়েন্ট কেন আমি ইনশাআল্লাহ বুঝাবো আপনাকে। সেকেন্ডটা হচ্ছে 3 নাম্বার যে জয়েন্টটা যেখানে প্রচুর মোবিলিটি ছিল, ফ্রি জয়েন্ট, তার অপর নাম হচ্ছে ডায়াথ্রোসিস, অথবা ফ্রি জয়েন্ট, অথবা ট্রু জয়েন্ট। এখন আপনি বলতে পারেন ভাইয়া জয়েন্ট তো সবগুলাই, এটার ক্ষেত্রে ট্রু, ওইটার ক্ষেত্রে কেন ফলস? আমি প্রথমেই বলেছিলাম জয়েন্টের 1 নাম্বার উদ্দেশ্য কি ভাইয়া আপুরা? জয়েন্টের 1 নাম্বার উদ্দেশ্য ছিল মোবিলিটি। ইট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ দ্য জয়েন্ট, ফার্স্ট ফাংশন অফ দ্য জয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য জয়েন্ট। তাহলে খেয়াল করে দেখেন এই ফাংশনটা এই জয়েন্টগুলোর মধ্যে কোনটা প্রপারলি শো করতেছে? 3 নাম্বারটা। 1 এবং 2 কিন্তু প্রপারলি শো করতে পারতেছে না। তাহলে এরা জয়েন্ট হওয়া সত্ত্বেও জয়েন্টের যে ফাংশন, সেই ফাংশন সে প্রপারলি মেইনটেইন করতে পারতেছে না। এই সাপেক্ষে একে আমরা ফলস জয়েন্ট বলতে পারি, আর একে আমরা ট্রু জয়েন্ট বলতে পারি। এবং মনে রাখতে হবে ট্রু জয়েন্টের কতগুলা ক্রাইটেরিয়া আছে, ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝাবো যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ট্রু জয়েন্টস, এবং প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি ব্যাখ্যা দিব, ঠিক আছে? তো আপনি শুধু শুনেন। তো আমরা বুঝতে পারছি 3 নম্বর জয়েন্টের অপর নাম হচ্ছে ট্রু জয়েন্ট, এবং 1 এবং 2 নম্বর জয়েন্টের অপর নাম হচ্ছে ফলস জয়েন্ট। তাহলে আমরা বলেছিলাম ফলস জয়েন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বিকজ ফলস জয়েন্টের আন্ডারে দুইটা পার্ট আছে, একটা 1 পার্ট, একটা 2 পার্ট। 1 পার্টটাকে বলা হয় যেটা একেবারে মুভমেন্ট ইম্পসিবল ছিল, তাকে আমরা বলি ফাইব্রাস জয়েন্ট। আর 2 নম্বর জয়েন্ট যেখানে মুভমেন্ট পসিবল ছিল বাট খুবই লিমিটেড রেঞ্জে, তাকে আমরা বলি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। ওকে,
তাহলে একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, আরেকটা হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। মনে রাখবে, তাহলে একটা হচ্ছে ফাইব্রাস, আরেকটা হচ্ছে কার্টিলেজিনিয়াস। ওকে, আচ্ছা। আর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে আমাদের সেই জয়েন্ট যাকে আমরা বলি প্রপার মুভমেন্ট যেটা করতে সম্ভব, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমাদের 1 নাম্বার জয়েন্ট হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, যেটা একেবারে মুভ করতে পারতেছিল না। 2 নাম্বার জয়েন্টটা ছিল কার্টিলেজিনিয়াস জয়েন্ট, যার মুভমেন্ট ছিল বাট খুবই লিমিটেড রেঞ্জে। এবং 3 নাম্বার জয়েন্ট যেটার মুভমেন্ট প্রপারলি ছিল, সেটাকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। এবং 1 এবং 2 কে একসঙ্গে বলা হয় সিন আর্থ্রোসিস অথবা ডেন্স অথবা সলিড অথবা ফলস জয়েন্ট। এবং 3 নাম্বারটাকে বলা হয় ডাই আর্থ্রোসিস অথবা ফ্রি অথবা ট্রু জয়েন্ট। হ্যাঁ, যার একটা এক্সাম্পল সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সো দিস ইজ দ্য 3 ক্লাসিফিকেশন অফ দ্য জয়েন্ট ইন কেস বা ইন রেসপন্স টু টিস্যু আর্কিটেকচার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা প্রথম কথা বলবো ফাইব্রা জয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ। সো দেখেন, ফাইব্রা জয়েন্ট ইজ আ ফলস জয়েন্ট। তাহলে ফলস জয়েন্টের ক্রাইটেরিয়া কি? অ্যাটলিস্ট 2টা ক্রাইটেরিয়া মনে রাখতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লো টু মডারেট মোবিলিটি। এই জন্যই সে ফলস। কিন্তু কেন? আমি আগে বলেছি জয়েন্টের যে মেইন ক্রাইটেরিয়া মোবিলিটি, সেটা তার প্রপারলি নাই। এই জন্য এটাকে আমরা ফলস জয়েন্ট বলতেছি, বিকজ তাদের মোবিলিটি প্রপার না, তাদের মোবিলিটি হচ্ছে লো টু মডারেট। এবং সেকেন্ড যেটা কি মনে ছিল যে আমাদের 1 নাম্বার জয়েন্ট এবং 2 নাম্বার জয়েন্টের মাঝখানে কি কোনো জয়েন্ট ক্যাভিটি ছিল, কোনো স্পেস কি খালি ছিল? না, ছিল না। 3 নাম্বার জয়েন্টে কিন্তু আপনি স্পেস রেখেছিলেন, তার জন্যই মুভমেন্ট প্রপারলি হয়েছিল। তাহলে 1 এবং 2 নাম্বার জয়েন্টের মাঝখানে কোনো প্রপার ক্যাভিটি ছিল না। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে দুটা বোনস কন্টিনিউয়াসলি কানেক্টেড, এখানে মাঝখানে কোনো জয়েন্ট ক্যাভিটি নেই। তাহলে যেহেতু এখানে কোনো জয়েন্ট ক্যাভিটি নেই অথবা কন্টিনিউয়াসলি এটা কানেক্টেড, এই জন্য এগুলা প্রপার মোবিলিটি শো করতে পারতেছে না। এই জন্য এই জয়েন্টগুলোকে আমরা বলি ফলস জয়েন্ট। তাহলে ফাইব্রাস জয়েন্ট এন্ড কার্টিলেজিনাস জয়েন্ট দুইটা হচ্ছে ফলস জয়েন্ট, বিকজ দে শো লো টু মডারেট মোবিলিটি এবং they have no joint cavity because the bones are continuously connected. Clear? Good. So now what are the types of the fibrous joint? এখন একটু ভাইয়া মাথায় রাখতে হবে ভাইয়া, প্রথম কথাটা ফাইব্রাস জয়েন্ট কেন আগে বুঝতে হবে। হোয়াট ইজ ফাইব্রাস সাবস্টেন্স? ফাইব্রাস টিস্যু জিনিসটা কি? তা আমরা জানি আমাদের বডিতে অনেক ধরনের টিস্যু থাকে, তার মধ্যে একটা টিস্যুর নাম হচ্ছে ফাইব্রাস টিস্যু। এখন বলতে হবে ভাই, হোয়াট ইজ ফাইব্রাস টিস্যু? ফাইব্রাস টিস্যু আসলে ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু। আমাদের বডিতে টিস্যুগুলোকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বোনস স্ট্রাকচার, হ্যাঁ, একটা হচ্ছে বোনস হার্ড স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে কানেকটিভ টিস্যু। 3 নম্বর হচ্ছে মাসকুলার টিস্যু এবং 4 নম্বর হচ্ছে নার্ভাস টিস্যু। সো এই যে সেকেন্ডটা কানেকটিভ টিস্যু, যার নাম হচ্ছে কানেকটিভ, মানে যে কানেকশন করতে সাহায্য করে, যারা কানেকটিভ টিস্যু, মনে রাখবেন সবগুলোর ক্ষেত্রে এই দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে সেল, আর একটা হচ্ছে সাবস্টেন্স। কানেকটিভ টিস্যুতে সেলের পরিমাণ খুবই কম, কিন্তু সাবস্টেন্সের পরিমাণ, যাকে আমরা ম্যাট্রিক্স বলি, এই ম্যাট্রিক্সের পরিমাণ খুবই বেশি। এই জন্য কানেকটিভ টিস্যুগুলা বেশিরভাগ ক্ষেত্রে একটু কি হয়, সলিড মানে লিকুইড টাইপের হয়। ওকে, তো যা হোক, তাহলে সরি কি বলে, হ্যাঁ, সেল কম হয় এবং কি বলে এই সাবস্টেন্স বেশি হয়। এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া আছে, মানে কানেকটিভ টিস্যুকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। যেমন ব্লাড সেল, ব্লাডের মধ্যে কিন্তু আমার সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল অনেক বেশি থাকে, সেলের তুলনায় অনেক কম থাকে। আবার আমি যদি বলি কথার কথা, আমাদের একটা ফাইব্রাস টিস্যু। এখন ফাইব্রাস টিস্যুটা কি? এখানে আমাদের সাবস্টেন্স অনেক বেশি থাকে, সেলও তুলনামূলক অনেক কম থাকে, কিন্তু মনে রাখতে হবে সাবস্টেন্সগুলো কেমন হয়, অনেক হার্ডেন্ড হয়, শক্ত হয়। এই জন্য যখন ফাইব্রাস টিস্যু বা কানেকটিভ টিস্যু যেখানে বেশি থাকে, হ্যাঁ, তাহলে সেখানে কি হয়, সেখানে আমার সাবস্টেন্স মানে সাবস্টেন্স এত বেশি থাকে যে আমার ওই স্ট্রাকচারটা অনেক বেশি হার্ড হয়, থিকেন্ড হয়। ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করি দেখি তো, এই যে ফাইব্রাস টিস্যু যার মধ্যে প্রচুর পরিমাণ কোলাজেন ফাইবার থাকে, কি থাকে? কোলাজেন ফাইবার। এগুলো কি? এগুলো আমার ইনশাআল্লাহ এখন এই জন্য আমি প্রপারলি বুঝতে পারতেছি না, বিকজ এগুলো বোঝার জন্য আমাকে হিস্টোলজি বুঝতে হবে। তো হিস্টোলজিতে গেলে তো আমার ক্লাস শেষ যাবে, এই জন্য আমি ওখানে টাচ করতে পারতেছি না, এই জন্য আমি আটকে যাচ্ছি বারবার। ঠিক আছে, কারণ আমি ঢুকতে পারতেছি না ওই জায়গায়। কারণ আমাকে ঢুকতে হলে এখন আমাকে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ কোলাজেন ফাইবার, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য কোলাজেন ফাইবার। সো আপাতত আমি ধরে নিচ্ছি আপনারা সবাই জানেন ইনশাআল্লাহ। আমি আপাতত যাচ্ছি না, জানি না, আমি ধরে নিচ্ছি জানেন ইনশাআল্লাহ। সো মনে রাখতে হবে যে ফাইব্রাস টিস্যু হচ্ছে এমন ধরনের টিস্যু যেখানে কি থাকে, প্রচুর পরিমাণ কোলাজেন ফাইবার থাকে এবং সেখানে কি থাকে, ফাইব্রোব্লাস্ট সেল থাকে। তাহলে মনে রাখতে হবে ফাইব্রাস টিস্যুর সেলের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট।
ফাইব্রাস টিস্যু সেলের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট এবং তার কানেকটিভ টিস্যুর নাম বা তার ওই যে কি বলে এটাকে যে সাবস্টেন্সের নাম হচ্ছে কোলাজেন ফাইবার। তাহলে ফাইব্রোব্লাস্টের তুলনা সংখ্যা অনেক কম থাকে আর কোলাজেন ফাইবারের সংখ্যা অনেক বেশি থাকে। তো কোলাজেন আবার অনেক রকমের আছে, হ্যাঁ এখানে আবার ডিফারেন্ট টাইপের কিছু কোলাজেন থাকে, রেটিকুলার ফাইবার থাকে, সেটা দরকার না আপাতত। তো দেখা যায় যে এই যে আমি কি বলেছিলাম, কোলাজেন যত বেশি থাকবে এবং সেল যত কম থাকবে সাবস্টেন্স কি হবে, হার্ডেন হবে। তাহলে কি হচ্ছে দেখেন তো, এই যে ফাইব্রাস টিস্যুগুলা সেখানে কি আছে, ধরেন এটা একটা ফাইব্রাস টিস্যু, এখানে ধরেন সেল অনেক কম, এটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল, পাঁচটা সেল, কিন্তু এখানে কি আছে অনেক বেশি কোলাজেন ফাইবার আছে। এগুলো কি করে কোলাজেন ফাইবারগুলা, কোলাজেন ফাইবারগুলো যে কাজটা করে সেটা হচ্ছে এগুলো করে আপনাকে সেলগুলোকে প্যাঁচে রাখে বা সেলগুলোকে ঢেকে রাখে। তাহলে কি হচ্ছে জিনিসটা, যে এই জিনিসটা ফর্মেশন হচ্ছে, তখন এটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ ফাইব্রাস টিস্যু। হ্যাঁ, এবং এটা কিসে কাজ করে, একটা গ্লু ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, গ্লু ম্যাটেরিয়াল, ইট ইজ আ গ্লু ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে যারা ফাইব্রাস টিস্যু তারা একটা এজ আ গ্লু ম্যাটেরিয়াল, হ্যাঁ, এবং সেখানে কি থাকে, কিছু সেল থাকে যাকে আমরা ফাইব্রোব্লাস্ট থাকি, এবং প্রচুর পরিমাণ কোলাজেন ফাইবার থাকে যেগুলো কি করে আপনাকে গ্লু তৈরি করতে সাহায্য করে, এবং যেটা দুইটা সারফেসকে অ্যাটাক কি বলে সারফেসকে অ্যাটাচ করতে সাহায্য করে, দুইটা সারফেসকে সে জয়েন্ট ফিক্স করে দিতে সাহায্য করে। যেহেতু আমরা কি করতেছি, আমরা কিন্তু দুইটা বোনসকে জয়েন করাতে চাচ্ছি, দুইটা বোনসকে আটকে রাখতে চাচ্ছি। তাহলে দুইটা বোনসকে আটকে রাখার জন্য কি ইউজ করতে হবে, আমাকে কিছু গ্লু ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এবং গ্লু ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি চুজ করছি, আমরা কিছু ফাইব্রাস সাবস্টেন্স চুজ করছি যে একটা যে গ্লু ম্যাটেরিয়াল, এবং সেই গ্লু ম্যাটেরিয়ালের মাধ্যমে কি করবে, আপনার টিস্যুগুলোকে হার্ড করবে। ওকে, আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু ওয়ান কাইন্ড অফ টিস্যু, আমি যাতে যাচ্ছি না ওদিকে, আসলে ক্লাসিফিকেশন ডিফারেন্ট, মানে কি হিসেবে ক্লাসিফিকেশন করতে সেটা আলাদা, সিস্টেম নাকি টিস্যু টাইপ, ওকে আলাদা। সো হোয়াটএভার, আসেন কি বলতেছি তাহলে আমরা, তো এখন খেয়াল করে দেখেন, তাহলে আমরা বলতেছি ফাইব্রাস টিস্যু কয় রকম, তিন রকম, একটা হচ্ছে সুচার, একটা হচ্ছে সিনডেসমোসিস, আর একটা হচ্ছে গম্ফোসিস। তাহলে আমরা কি বললাম, ফাইব্রাস টিস্যু বা ফাইব্রাস জয়েন্ট হচ্ছে ওই ধরনের জয়েন্ট যে জয়েন্টে দুইটা বোনস বা ততোধিক বোনসের মাঝখানে এমন কিছু সাবস্টেন্স থাকে যে সাবস্টেন্স গুলা দুইটা বোনসকে যুক্ত করতে সাহায্য করে, প্লাস এমন ভাবে যুক্ত করে যাতে করে দুইটা জয়েন্টের মধ্যে বা দুইটা বোনসের মধ্যে মোবিলিটি খুবই কম থাকে। তাহলে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যুক্ত করা, এখানে আমার মূল উদ্দেশ্য মোবিলিটি নয়। এই জন্য আমরা কি ইউজ করলাম, সরাসরি ফাইব্রাস টিস্যু ইউজ করলাম, ফাইব্রাস কোর ইউজ করলাম। ওকে, তাহলে আসেন এই ফাইব্রাস টিস্যুটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, তিনটা এলাকা বা তিনটা মানে ক্যাটাগরির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটার নাম হচ্ছে সুচার, সেকেন্ডটার নাম হচ্ছে সিনডেসমোসিস, আর তিন নাম্বারটার নাম হচ্ছে গম্ফোসিস। তাহলে আসেন, হোয়াট ইজ সুচার, হোয়াট ইজ সিনডেসমোসিস এন্ড হোয়াট ইজ গম্ফোসিস, এগুলো একটু বোঝার ট্রাই করে আসেন। খেয়াল করে দেখেন, আমাদের যখন বোন ফর্মেশন হয়, এই বোন ফর্মেশনের অনেকগুলো অসিফিকেশন প্রসেস আছে। অসিফিকেশন এই ওয়ার্ডটা অর্থ কি, অসিফিকেশন কথার অর্থ হচ্ছে যে আমার বোন ফর্মেশন করা, অসিফিকেশন কথার অর্থ হচ্ছে বোন ফর্মেশন করা। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, প্রাথমিক অবস্থায় কোনো কিছুই বোন থাকে না, প্রাথমিক অবস্থায় শুরু হয় কি দিয়ে, কার্টিলেজ দিয়ে অথবা মেমব্রেন দিয়ে। তাহলে এই কার্টিলেজ গুলোর মধ্যে যখন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফসফেট গিয়ে জমা হয়, তখন আস্তে আস্তে করে কার্টিলেজটা অনেক বেশি হার্ডেন হয়ে যায়, তখন সে একসময় কি হয়, বোনসে কনভার্ট হয়। ঠিক একইভাবে কিছু কিছু মেমব্রেন আছে, ওই মেমব্রেন গুলোর উপরে যখন ক্যালসিয়াম ডিপোজিশন হয়, তখন একটা সময় কি হয়, ওই মেমব্রেন গুলা বোনসে কনভার্ট হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আমাদের অসিফিকেশন হতে পারে মেমব্রেনাস, আমাদের অসিফিকেশন হতে পারে কার্টিলেজিনিয়াস। ওকে, তাহলে মেন কথা হচ্ছে অসিফিকেশন মানে হচ্ছে আমাদের বিভিন্ন সাবস্টেন্স বা বিভিন্ন টিস্যুর মধ্যে যদি আমি অসিফাইড ম্যাটেরিয়াল অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট জাতীয় সাবস্টেন্স গুলাকে জমা করতে পারি, তখন কি হয়, ওই সাবস্টেন্স গুলা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট ফর্মেশন করে। এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপিটাইট অনেক হার্ড এন্ড স্ট্রাকচার, অনেক শক্ত স্ট্রাকচার, তখন ওই সাবস্টেন্সটা বা ওই টিস্যুটা বোনসে কনভার্ট হয়। এই প্রসেসটাকে আমরা বলি অসিফিকেশন প্রসেস। ওকে, তাহলে এটা কার্টিলেজ থেকে হতে পারে, মেমব্রেন থেকে হতে পারে, এগুলো ডিটেইলস যাচ্ছে না, আমি জাস্ট ধরে দিতে যাচ্ছি আর কি। তো যাই হোক, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের এভাবে করে কি হতে পারে, বোনস ফর্মেশন হতে পারে। তাহলে আসেন, এই যে সুচার ফর্মেশন হয় বা সুচার মানে ওয়ান কাইন্ড অফ জয়েন্ট, ওয়ান কাইন্ড অফ ফাইব্রাস জয়েন্ট, এই জয়েন্টটা কোথায় হয় বা কোন কোন জায়গায় এই জয়েন্টটা আমরা বেশিরভাগ খেতে পাই, সেটা হচ্ছে স্কাল বোনসে। আমাদের স্কাল বোনসের বা আমাদের স্কালে যে বোনস গুলো আছে, এদের ক্ষেত্রে অধিকাংশ জয়েন্টই হচ্ছে সুচার।
ওকে, এবং মনে রাখতে হবে এই জয়েন্টসটা কোথেকে অসিফাই হয়ে তৈরি হয়? মেমব্রেন, অর্থাৎ ইট ইজ আ মেমব্রেনাস অসিফিকেশন। তাহলে একটু বোঝা ট্রাই করি, না আমরা বুঝবো না যে আসলে কিভাবে হয়। এটা বোঝার জন্য আপনাকে একটু ভালোভাবে আমার এই ডায়াগ্রামটা দিকে তাকাইতে হবে। এটা আমার নিজের তৈরি করা ডায়াগ্রাম, এটা রিয়েল ডায়াগ্রাম না, ঠিক আছে? জাস্ট ইট ইজ আ কনসেপচুয়াল ডায়াগ্রাম। সো কনসেপচুয়াল ডায়াগ্রামে আসেন, দিস ইজ দ্য মেমব্রেন। হ্যাঁ, ইট ইজ দ্য মেমব্রেন। ওকে, তাহলে আমরা সবাই জানি যখন আমরা আমাদের বাবু, আমরা যখন একদম ফিটাস অবস্থায় ছিলাম, একদম ছোট, হ্যাঁ, মাত্র অর্গানিফিকেশন শুরু হয়েছে বা আমরা মাত্র হচ্ছি, তখন কি হয়? তখন কিন্তু বোনস থাকে না, তখন কি আমাদের এন্ডোডার্ম, তিনটা লেয়ার থাকে, ঠিক না? তো একটা সময় কি হয়, আমাদের এপিথেলিয়াল লেয়ার থেকে নিউরোএক্টোডার্ম থেকে আমাদের বোনস, আমাদের ব্রেইনের স্ট্রাকচারগুলো ফর্মেশন হওয়া শুরু করে। এবং একটা সময় কি হয়, আমাদের ওই বোনসের উপর প্লাস্টিকটা মেমব্রেন আবৃত থাকে। ওই মেমব্রেনের উপর আস্তে আস্তে করে কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সিঅ্যাপেটাইট জমা হইতে 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 কি করে, ওই মেমব্রেনগুলোকে একসময় আমাদের স্কাল বোনসে কনভার্ট করে, ঠিক আছে? তো ধরেন এটা হচ্ছে সেই মেমব্রেন যেটা আমার ব্রেইনসের উপর আছে। ধরেন এখানে ব্রেইন আছে, এই জায়গায় ব্রেইন আছে, তাহলে ব্রেইনের উপর একটা মেমব্রেন আছে। তাহলে কি হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই মেমব্রেনটার উপরে ক্যালসিয়াম ফসফেট গিয়ে জমা হওয়া শুরু করছে, হাইড্রোক্সিঅ্যাপেটাইট গিয়ে জমা হওয়া শুরু করছে। কিন্তু খেয়াল করে দেখেন, এই জায়গায় এবং এই জায়গার মাঝখানে একটা ফোল্ড ক্রিয়েট হয়েছে, যে ফোল্ডে কোনো অসিফিকেশন হয় নাই। তাহলে আমার এই পুরো মেমব্রেনের মধ্যে এই পার্টটুকুর মধ্যে অসিফিকেশন হয়েছে, আবার এই পার্টটুকুর মধ্যে অসিফিকেশন হয়েছে, এবং মাঝখানে একটা ফোল্ড ক্রিয়েট হয়েছে যেখানে কোনো অসিফিকেশন হয় নাই। তাহলে আমরা এই স্পেসিফিক রিজিয়নটাকে বলতে পারি আনঅসিফাইড মেমব্রেন, যেহেতু এখানে কোনো অসিফিকেশন প্রসেস হয় নাই। এবং খেয়াল করে দেখেন, এই জায়গাটা একটা ফোল্ড ক্রিয়েট করছে, একটা ফোল্ড ক্রিয়েট করছে। তাহলে একটা সময় কি হয়েছে, অসিফিকেশন হইতে 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 এই জায়গাগুলা কনভার্ট প্রপারলি বোনসে রূপান্তর হইলো। এই জায়গাটা কি হলো, একটা সময় গিয়ে বোনসে রূপান্তর হলো। তাহলে দেখেন এই যে বোনসে রূপান্তর হলো, কিন্তু মাঝখানে যে জায়গাটা যেখানে অসিফিকেশন হয় নাই, যে মেমব্রেনটা আমার আনঅসিফাইড অবস্থায় রয়ে গেছে, সে কিন্তু এখনো বিদ্যমান, এবং সে কি করতেছে, দুইটা বোনসের মাঝখানে রয়ে গেছে। তাহলে কি হলো, দুইটা বোনস কিন্তু একই সঙ্গে হয়ে যেতে পারলো না, বা দুইটা বোনস কিন্তু কি হয় নাই, একটা বোনসে কনভার্ট হতে পারে নাই, তারা সিঙ্গেল বোন হিসেবে রয়ে গেছে। কারণ কি, জিনিসটা হচ্ছে এমন যে আপনি একটা জিনিস আপনি কি করছেন, দুটো বরফকে চাপ দিয়ে জোরে লাগানো ট্রাই করতেছেন, কিন্তু আমি যদি দুটো বরফের মাঝখানে একটা পেপার দিয়ে দিই, আপনি যতই চাপাচাপি করেন না কেন, বরফটা কি লাগবে? কখনো লাগবে না। কেন লাগবে না? বিকজ আপনি মাঝখানে একটা মেমব্রেন রেখে দিচ্ছেন। ঠিক একইভাবে আপনি দুইটা জয়েন্টসের মাঝখানে কি রেখে দিচ্ছেন, ওই যে আনঅসিফাইড মেমব্রেন যেটার মধ্যে অসিফিকেশন হয় নাই, সেটা রয়ে গেছে। ওইটা কি করছে, দুইটা বোনসের মাঝখানে ইন্টারভেনিং একটা মেমব্রেন হিসেবে রয়ে গেছে। ওকে, তাহলে কি হলো, আমরা সবাই জানি যে আমাদের বোনসের উপর একটা আলাদা লেয়ার থাকে, কানেকটিভ টিস্যু লেয়ার, যাকে আমরা বলি পেরিঅস্টিয়াম। তাহলে একটা সময় কি হবে, আমার বোনসের উপরে পেরিঅস্টিয়াম ফর্মেশন হবে। তাহলে দুইটা বোনসে কি হলো, আমার পেরিঅস্টিয়াম ফর্মেশন হলো আউটার সাইডে এবং ইনার সাইডে। এবং একটা সময় কি হলো, পেরিঅস্টিয়ামও কিন্তু ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু, এবং আমার এই যে আনঅসিফাইড যে মেমব্রেনটা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কানেকটিভ টিস্যু। কি হবে, এই আনঅসিফাইড মেমব্রেনটা পেরিঅস্টিয়ামের সঙ্গে মিলে যাবে। তাহলে কি হলো, তাহলে যেটা হলো সেটা হলো, এ একটা সিঙ্গেল বোন হিসেবে তৈরি করলো, এও একটা সিঙ্গেল বোন হিসেবেই রয়ে গেল, ঠিক না? এবং মাঝখান বরাবর কি হলো, একটা মেমব্রেন থাকার কারণে এটা কখনোই একটা বোনে কনভার্ট হতে পারো না, বরং সিঙ্গেল বোন হিসেবে রয়ে গেল, এবং এটা এই জায়গাটা একটা জয়েন্ট হিসেবেই পরিলক্ষিত হলো। সো এই জয়েন্টটাকে তখন আমরা বলি সুচার জয়েন্ট। কি বুঝেন নাই বলেন? কঠিন এই জিনিসটা? আমি যতটুকু বোঝানো সম্ভব আমি বুঝে দিলাম। তাহলে আমি সিম্পল একটা এক্সাম্পল কি দিলাম, যে আপনার জাস্ট যেটা বুঝালাম সেটা হচ্ছে, আমার দুইটা বোন, আমরা সবাই কি জানি, দুইটা আইস কিউবকে যদি আপনি চাপ দেন, তাহলে আমরা কি বোঝানি, চাপ দিলে কি হয়, দুইটা আইস কিউব লেগে যায়, ঠিক না? কিন্তু আপনি যদি দুইটা আইস কিউবের মাঝখানে একটা পর্দা রাখেন বা একটা পেপার রাখেন, যতই চাপাচাপি করেন না কেন, কখনো কি আইস কিউবগুলো লাগবে? লাগবে না। ঠিক একইভাবে কি হয়েছে, যে একটা পর্দা ছিল, পর্দার মাঝখান বরাবর একটা ফোল্ড ক্রিয়েট হয়েছে। ওই ফোল্ডে কি হয়েছে, ওই ফোল্ডে কিন্তু আমার আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে, তাহলে জিনিসটা কি বুঝছেন তো না, একটা মেমব্রেন, এই মেমব্রেনটার মাঝখান বড় একটা ফোল্ড ক্রিয়েট হয়েছে, এবং ওই ফোল্ডে কোনো অসিফিকেশন হয় নাই কিন্তু। তাহলে আমার এই জায়গায় অসিফিকেশন হয়েছে, আবার এই জায়গায় অসিফিকেশন হয়েছে, ঠিক না? তাহলে আমার এই জায়গায় অসিফিকেশন হয়েছে, এই জায়গায় হয়েছে, এই জায়গাটা ফোল্ড অবস্থা রয়ে গেছে। এবং এই ফোল্ডটা হওয়ার কারণে কি হয়েছে, যে এরা যখন জয়েন্ট ফর্মেশন করছে, বোন ফর্মেশন হয়েছে, তখন এখানে কিন্তু অসিফিকেশন কখনোই হয় নাই। তখন এটা কি করলো, দুইটা বোনসের মাঝখানে আটকায় থাকলো, রয়ে গেল, ফলে এরা কখনোই একটা বোনসে কনভার্ট হয় নাই, ঠিক আছে? তো যখন এদের মাস বাইরে পেরিঅস্টিয়াম ফর্মেশন হলো, তখন কি হলো, আমার এই মেমব্রেনটা ওই পেরিঅস্টিয়ামের সঙ্গে কন্টিনিউয়াস হয়ে গেল, যেহেতু দুইটাই কানেকটিভ টিস্যু। এই জন্য কি হলো, এটা সিঙ্গেল বোন হিসেবে অবস্থান করলো, বাট তার একটা মাঝখানে কি পাইলাম, আমরা একটা জয়েন্ট পাইলাম, বিকজ ইট ইজ দ্য আর্টিকুলেশন পয়েন্ট। ক্লিয়ার?
সো এগুলো আপনারা মুখস্থ করেন অথবা আমি বলে দিলাম আর কি, বুঝাতে ট্রাই করেন। সো এই যে মেমব্রেনটা রয়ে গেছে, হ্যাঁ, যে মেমব্রেনটা আমার রয়ে গেছে, এই মেমব্রেনটার নাম কি দিয়েছি জানেন আমরা? সুচারাল মেমব্রেন, অথবা ইট ইজ দ্য লিগামেন্ট। বিকজ কি, হোয়াট ইজ লিগামেন্ট? লিগামেন্ট হচ্ছে এমন টাইপসের মেমব্রেন বা এমন ধরনের সাবস্টেন্স যেটা দুইটা বোনসকে জয়েন করে। তাহলে যেহেতু এই মেমব্রেনটা দুইটা বোনসকে জয়েন করেছে বা দুইটা বোনসকে ফিক্স করেছে, এই জন্য এটাকে আমরা লিগামেন্টও বলতে পারি। তাহলে এটা সুচারাল মেমব্রেনও বলা যাবে, বিকজ ইট ইজ ইনিশিয়ালি মেমব্রেন। আবার এটাকে লিগামেন্টও বলা যাবে। তো আপনি মেমব্রেনও বলতে পারবেন, আবার লিগামেন্টও বলতে পারবেন। কেন মেমব্রেন বলতে পারবেন বুঝছেন তো না? কারণ বিকজ ইট ইজ প্রাইমারিলি ওয়াজ আ মেমব্রেন, বাট পরবর্তীতে লিগামেন্ট হিসেবে পরিলক্ষিত হয়েছে, এই জন্য এটাকে আমরা সুচারাল মেমব্রেনও বলতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, এই জন্যই তো এটা নাম ফাইব্রাস টিস্যু। এখন বলি কথা, এই জন্য এটা নাম ফাইব্রাস জয়েন্ট, বিকজ এখানে ফাইব্রাস টিস্যু আছে, ঠিক না? এই জন্য তো আমার জয়েন্টের নাম ফাইব্রাস টিস্যু, বা ফাইব্রাস টিস্যু না, ফাইব্রাস জয়েন্ট। ওকে, সো আসেন আমরা আরো ধরেন, তাহলে টাইপস অফ সুচার অনেক রকম আছে। আপনি মেমোরাইজ করতে চাইলে মেমোরাইজ করেন, না করলে কোনো সমস্যা নাই, ভাইয়া দেখাই দিচ্ছি, বিকজ আপনি জেনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো 5 ধরনের ভাগ করতে পারি আমরা, টোটাল সুচারগুলোকে 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে স্যারেটেড, আমরা বলি স্যারেশন। স্যারেশন মানে টুথ লাইক টু স টুথ অ্যাপিয়ারেন্স। আমরা স মানে কি, করাত। আমরা যখন করাতের দিকে তাকাই, করাত কেমন এরকম না? করাত, এই করাতের যে দাঁতগুলো আছে এগুলোকে আমরা বলি স টুথ। স মানে করাত, টুথ মানে করাতের দাঁত। করাতের দাঁতের মতো যদি হয়, এই ধরনের সুচারকে আমরা বলি স্যারেট সুচার। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে সুচারটা, এটা একটা বোনস, এটা একটা বোনস, দুইটা বোনসের মাঝখানে যে জয়েন্টটা দেখেন, এটা দিতে কেমন করাতের দাঁতের মতো, দেখছেন? সো দিস ইজ কল্ড স্যারেট সুচার। ওকে, এবং মাঝখানে আমরা জানি এটাকে বলি মেমব্রেন, এবং এটা হচ্ছে পেরিওস্টিয়াম, হোয়াটএভার। এটা এক্সাম্পল হচ্ছে সেজেটাল সুচার। আমরা জানি অনেক ধরনের সুচার আছে, ইনশাআল্লাহ আমরা যখন বোনস দেখাবো আপনাকে তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের অনেক রকম সুচার আছে, তার মধ্যে একটা হচ্ছে সেজেটাল সুচার। ওকে, এরপরে দেখেন ডেন্টিকুলেট সুচার। এটার সঙ্গে এটা পার্থক্য কি? এটা কিন্তু দাঁতের মতো, এটাও দাঁতের মতো, কিন্তু এটা করাতে দাঁতের মতো, এটা করাতে দাঁতের মতো না, এটা তুত লাইক বা তিত লাইক কিছু। কেমন দেখেন একটু, দেখেন এটা দাঁতের মতো না, অনেকটা দাঁতের মতো, কিন্তু আমি যদি এটাকে একটু বড় করি, যায় না কেন, কি সেটা? আমি যদি এটাকে, ও সরি সরি সরি, এটাকে আমি যদি ওকে, সো একটু খেয়াল করে দেখেন, এই যে এটা কি দেখেন, আমি যদি একটা পোর্শনকে কেটে নিই, একটা পোর্শনকে কেটে যদি এখানে রাখি, দেখেন তো কেমন দেখতে, এরকম হয় না? একটা দাঁতের মতো, হ্যাঁ দাঁতের মতো, কিন্তু কিন্তু দাঁতটা কেমন দেখেন তো, এর যে টিপসটা আছে মানে আগাটা আছে, এবং এর যে রুটটা আছে দেখেন সেম না, সেম না, কিন্তু দেখেন টিপসটা অনেক বড় কিন্তু রুটটা অনেক ছোট। তাহলে টিপস যদি রুটের তুলনায় বড় হয়, তাহলে ওই ধরনের সুচারকে আমরা কি বলি? ডেন্টিকুলেট সুচার। এক্সাম্পল হচ্ছে ল্যামডয়েড সুচার। তাহলে আমাদের স্যারেট যেটা টুথ লাইক, সেটা হচ্ছে স্যাজেটাল সুচার। তাহলে মনে হবে স টুথ স্যাজেটাল, এস এস। আর ডেন্টিকুলেট, ডেন্টিকুলেট মানে দাঁতের মতো, টিথ লাইক। বাট টিথ লাইক কেমন, আমাদের দাঁত কেমন হয়, কেমন একটু মানে আমাদের গোড়াটা হয় চিকন, আর যে টিপসটা থাকে টিপসটা হয় বর্ডার মোটা, এই জন্য এটা হচ্ছে ডেন্টিকুলেট বা টিথ লাইক। এক্সাম্পল কি, ল্যামডয়েড সুচার। ওকে, তো আমরা জানি ল্যামডয়েড সুচার কোথায় থাকে, পিছন দিকে থাকে, অক্সিপিটাল বোনসে থাকে। ওকে, ওকে, 3 নাম্বার হচ্ছে স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস এপিথেলিয়াম যেমন এটা আছে, এখানে হচ্ছে স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস সুচারটা কেমন দেখেন তো একটু, এখানে কোনো টিথ মিট নাই, এখানে কোনো স্যারেশন নাই, এখানে ডাইরেক্ট, এটাকে আমরা বলি ওভারল্যাপিং, অর্থাৎ একটা বোনস আরেকটা বোনসের উপর গিয়ে পড়ছে, এটাকে বলি ওভারল্যাপ করা। ঠিক আছে, জাস্ট একটা বোনস আরেকটা বোনসের উপর গিয়ে পড়ছে, সো দিস ইজ কল্ড ওভারল্যাপিং সুচার। হ্যাঁ, এটা কিন্তু নরমাল সুচারের মতো না, একটু বুঝতে হবে ভাইয়া, ভাইয়া বলে দিই আপনাকে। দিস ইজ দা বোন, দিস ইজ দা বোন। আগে এগুলো কি ছিল, এটা মার্জিন জয়েন করছিল, একদম মার্জিন টু মার্জিন। কারো ক্ষেত্রে করাতের মতো, কারো ক্ষেত্রে দাঁতের মতো, কারো ক্ষেত্রে দাঁতের মতো, কারো ক্ষেত্রে করাতের মতো। ওকে, ইট ইজ দা করাতের মতো হলে কি স্যারেট, দাঁতের মতো হলে ডেন্টিকুলেট। ওকে, কিন্তু যে এমন হয় একটা বোনস আরেকটা বোন, একটা বোনস আরেকটা বোনসের উপরে কি পড়ছে। ওকে, তারপর কি করছে, মাঝখানে একটা ফাইব্রাস কাভারিং আছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জয়েন্ট, ঠিক না? কিন্তু জয়েন্ট বাট নট স্পেসিফিক, একটু ডিফারেন্ট, ঠিক না? সারফেসের মতো। তাহলে কি হচ্ছে দেখেন, আমার নরমালি হয় কি, মার্জিন টু মার্জিন হয়, করাতের মতো অথবা টুথ দাঁতের মতো, দাঁতের মতো। কিন্তু এটা কি হয়েছে, একটা বোনস আরেকটা বোনসের উপর গিয়ে পড়ছে, এই জন্য এই জয়েন্টটাকে আমরা বলি ওভারল্যাপ সুচার। ওভারল্যাপ সুচার, ওভারল্যাপ করছে। ওকে, ওভারল্যাপ করছে, এই জন্য এটা হচ্ছে ওভারল্যাপ সুচার। ঠিক আছে, তাহলে দেখেন ওভারল্যাপ সুচারে কি পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস সুচার, ঠিক আছে।
এক্সাম্পল কি দেখেন তো, প্যারাইটাল অ্যান্ড দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আমরা জানি টেম্পোরাল বোন কিন্তু ডিফারেন্ট, টেম্পোরাল বোন কিন্তু প্যারাইটাল বা আমার ফ্রন্টাল বোনের মতো এতটা সুন্দর না, একটু মোটকা, একটা মোটকার পার্টও আছে, একটা চিকন পার্টও আছে, ঠিক না? আমরা যখন টেম্পোরাল বোন দেখেছি, টেম্পোরাল বোনে কিন্তু একটা মোটাসোটা পার্ট আছে। হ্যাঁ, তা আমরা কি বলেছিলাম, ইরিগুলার বোনসের ক্ষেত্রে, ইরিগুলার বোনসের ক্ষেত্রে জয়েন্ট ফর্মেশন কেমনে হয়, মার্জিন টু মার্জিন নাকি সারফেস টু সারফেস, মনে আছে? বলেন, মনে আছে ইরিগুলার বোনসের ক্ষেত্রে কি ছিল, মার্জিন টু মার্জিন নাকি সারফেস টু সারফেস? সারফেস টু সারফেস। তাহলে আমরা জানি যে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল যে বোনটা আছে সেটা কিন্তু একটু মোটা, এরকম চার কোণা। তাহলে এই জন্য এটা কি করছে, আমার স্কোয়ামাস সুচার ফর্মেশন করছে, ওভারল্যাপ করছে, দেখেন মার্জিনের সঙ্গে মার্জিন করছে। বিকজ একটা হাত যদি আমি একটা হাতের উপর রাখি তাহলে কিন্তু মার্জিনের উপর মার্জিন পড়ছে, সরি সারফেস উপর সারফেস পড়ছে। ওকে, 4 নম্বরটা কি ভাইয়া? 4 নম্বরটা হচ্ছে প্লেন সুচার। 4 নম্বরটা হচ্ছে প্লেন সুচার। প্লেন কেন? দেখেন এই সিম্পল, একটা যারা যে একটা জিনিসের সঙ্গে লেগে গেছে, প্লেন একদম, কোন রকমের কোনো ওভারল্যাপ নাই, কোন রকমের কোনো দাঁতের মতো নাই, জাস্ট একটা সুচার, একটা জয়েন্ট বোনস আর একটা বোনসের সঙ্গে জাস্ট মুখোমুখি বসে আছে, এই জন্য এটা প্লেন ফর্মেশন করছে, একটা টোটাল প্লেন, এই জন্য এটাকে আমরা বলি প্লেন সুচার। হ্যাঁ, বর্ডারস আর প্লেন, জাস্ট সোজা, বর্ডার গুলো হচ্ছে একদম প্লেন। So this is called plain suture. Okay, example কি? example হচ্ছে articulation between two palatine process of the two maxilla. একটু মনে রাখতে পারলে মনে রাখেন, না পারলে কোনো ইম্পর্টেন্ট না, আমি আগে বলতেছি সব মনে রাখতে হবে, আমাদের কোনো প্রয়োজন নাই, আমি আগে বুঝিয়া জিনিসগুলা কি, তারপর যদি সময় হয় আমি আস্তে আস্তে করে মুখস্থ করার ট্রাই করব। আর 5 নম্বরটা হচ্ছে ওয়েজ এন্ড গ্রুপ। ওয়েজ মানে একটা মাথা আর গ্রুপ মানে একটা ডিপ্রেশন। তাহলে এরকম যদি কোনো কিছু হয়, একটা মাথা থাকবে আর একটা ডিপ্রেশন থাকবে, তখন এটাকে বলি ওয়েজ এন্ড গ্রুপ সুচার। কই পাওয়া যায়? রোস্ট্রাম অফ দ্য স্পিনয়েড, এই যে রোস্ট্রাম অফ দ্য স্পিনয়েড এন্ড দ্য ভোমারাল ডিপ্রেশন। তাহলে বোমার এবং রোস্ট্রাম অফ দ্য স্পিনয়েডের মাঝখানে যে সুচার ফর্মেশন হয় এটাকে বলি আমরা ওয়েজ এন্ড গ্রুপ সুচার। এটা কিন্তু এক্সেপশনাল, রেয়ার। রেয়ার কেন বলতেছি, এটা এক্সেপশনাল, রেয়ার না বলি এটাকে এক্সেপশনাল বলবো, নট রেয়ার, ইট ইজ এক্সেপশনাল, ডিফারেন্ট, অন্যান্য সুচারের মতো না, কিন্তু এটা ডিফারেন্ট। ওকে, সো দিস ইজ কল্ড ওয়েজ এন্ড গ্রুপ সুচার। ওকে, হোয়াটএভার। তাহলে আমাদের প্রথমটা গেল সুচার শেষ, আমাদের সেকেন্ডটা কি ছিল মনে আছে? সিনডেসমোসিস। সিনডেসমোসিস। ওকে, তাহলে ভাই এটা কি খেয়াল করে দেখেন, প্রথমে লিখে দিচ্ছি, সারফেস অফ দ্য বোনস আর ইউনাইটেড বাই ইন্টারওসিয়াস লিগামেন্ট। ধরেন এটা একটা বোনস, এটা একটা বোনস, আমি কি করলাম, দুইটা বোনসকে একটা এমন দুইটা বোনসকে আমি কি করলাম, একটা জিনিস দিয়ে কম করে জোড়া লাগাই দিলাম। তাহলে কি হলো, ইট ইজ দ্য লিগামেন্ট। লিগামেন্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার যে কি করে দুইটা বোনসকে জয়েন করে। কিন্তু খেয়াল করে দেখেন, একটা এই লিগামেন্টের একটা পোর্শন শুরু হয়েছে এই বোনস থেকে, আর একটা পোর্শন গিয়ে শেষ হয়েছে কোনাকুনি অপর বোনসে। এবং মনে রাখতে হবে এই যে ইন্টারওসিয়াস লিগামেন্ট গুলো থাকে তারা কিন্তু একটু আর্চি ভাবে থাকে, আড়াআড়ি। তাহলে এরা কি করে, দুইটা বোনসকে জয়েন করতে সাহায্য করে। এবং মনে রাখতে হবে যে এই ইন্টারওসিয়াস যে লিগামেন্ট গুলো আছে তারা যখন দুইটা বোনসকে জয়েন করে তখন দুইটা জয়েন্টসের মাঝখানে একটা স্পেস থাকে। যেমন আমরা জানি কি যে এটা एग्जांपल কি, ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট। তো দিস ইজ দ্য টিবিয়া এন্ড দিস ইজ দ্য ফিবুলা। ঠিক আছে, তো টিবিয়া এবং ফিবুলা যাতে করে একদম স্পেসড হয়ে যেতে না পারে, বিকজ আমরা জানি টিবিয়া ফিবুলা কিন্তু আলটিমেটলি কি করতেছে, আমার নিচে যে বোনস গুলো আছে যাকে আমরা বলি টার্সাল বোন, নিচে কি আছে টার্সাল বোন আছে না, এই জায়গায় কি আছে টার্সাল বোন আছে না, টার্সাল বোনের সঙ্গে কিন্তু ওকে জয়েন করতেছে। কিন্তু যাতে করে এই দুটা বোন একটা একটা থেকে আলাদা হয়ে যেতে না পারে, যাতে করে এরা এদের শেপ মেনটেন করতে পারে, এই জন্য কি করেছি আমি দুইটা বোনসকে একটা মেমব্রেন দ্বারা বা একটা লিগামেন্ট দ্বারা কি করেছি, জয়েন করে দিয়েছি। তাহলে কি হলো, এই লিগামেন্টের জন্য এই দুইটা বোনস কিন্তু তার স্পেসে অবস্থান করবে, বেশি দূরে যেতে পারবে না, ওই দিকে যেতে পারবে না, আবার ও কিন্তু এদিকে যেতে পারবে না, ঠিক না? তাহলে আমার এই জয়েন্টটা কি করলো বা এই স্পেসটা কি করলো, যে আমার দুইটা জয়েন্ট দুইটা বোনসকে প্রপার পজিশনিং করলো, প্রপার পজিশনে থাকতে সাহায্য করলো, ঠিক না? তাহলে এটাকে আমরা বলি সিনডেসমোসিস। তাহলে সিনডেসমোসিস হচ্ছে এমন ধরনের জয়েন্ট যে জয়েন্টে আপনি দুইটা বোনসকে কোন স্পেসিফিক লিগামেন্ট দ্বারা কি করে দিবেন, আর্চি ভাবে লাগাই দিবেন, যাতে করে ওই দুইটা বোনস সরে যেতে না পারে,
অথবা একটা আরেকটা থেকে দূরে যেতে না পারে, অর্থাৎ প্রপার পজিশন যাতে মেনটেন হয়, এই ধরনের জয়েন্টগুলোকে আমরা বলি সিনডেসমোসিস। অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল কি বললাম, ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, অর্থাৎ টিবিয়া এবং ফিবুলা আমাদের পায়ে থাকে, এই দুইটা জয়েন্টের একেবারে লোয়ার সারফেসে, একেবারে লোয়ার এন্ডে এসে আমার কি আছে, এই ইন্টারোসিয়াস লিগামেন্টটা আছে। এরকম আরো আছে, আমাদের হাতেও আছে। কোথায় আছে দেখি আমরা, ইন্টারোসিয়াস লিগামেন্ট ইন দ্য রেডিয়া এবং আলনা। ঠিক একইভাবে রেডিয়াস এবং আলনা এর আপার এবং লোয়ার দুইটা পোর্শনই দেখবেন ইন্টারোসিয়াস লিগামেন্ট আছে। বিকজ এটা কি করতেছে, আমার আপার পার্ট এবং লোয়ার পার্টগুলো যাতে করে ডিসটেন্স না হয়ে যায়, সরে না যায়, হ্যাঁ, ছড়াই যেতে না পারে, প্রপার পজিশনে যাতে ফিক্স থাকতে পারে, এই জন্য কি করলো, দুইটা জয়েন্টকে আটকে রাখলো। সো এই লিগামেন্টের মাধ্যমে আমি দুইটা জয়েন্ট, দুইটা বোনসকে প্রপার পজিশনিং করতে পারলাম। ওকে, তাহলে আমার পায়েও আছে, আমার হাতেও আছে। স্পেসিফিক তাহলে কোথায় পাচ্ছি, যেখানে দুইটা দুইটা করে জয়েন্ট, দুইটা করে লম্বা লম্বা বোনস আছে, দুইটা লম্বা বোনসকে আমি জাস্ট প্যাচে ফেললাম। 3 নাম্বার হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। এটা কোথায় পাওয়া যায়, অ্যাডজেসেন্ট ভার্টেব্রা। আমরা জানি একটা ভার্টেব্রা একটা ভার্টেব্রার বসে, হ্যাঁ, তো ভার্টেব্রা বসলে কি করে, আমরা কোনা কোনা এগুলোকে আটকাই, আমি দেখাবো ইনশাআল্লাহ। তো ওগুলা ওই লিগামেন্টটাকে আমরা বলি লিগামেন্টাম ফ্লাভা। ওকে, সো এই এক্সাম্পলগুলো মনে রাখেন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিনডেসমোসিস। ওকে, আচ্ছা, এরপর আসেন গমফোসিস, লাস্টেরটা, এটা গমফোসিস। এই গমফোসিসের পৃথিবী একটা এক্সাম্পল, আর কোনো এক্সাম্পল নাই। ডেন্টাল অ্যালভিওলার জয়েন্ট, আমরা যদি টুথের যে সকেট, টুথের যে রুট আছে, দাঁতের যে রুট আছে, সেটা একটা সকেটে গিয়ে বসে। ওকে, একটা সকেট থাকে, ওকে, আর আমার কি থাকে, দাঁতের গোড়া থাকে, দাঁতের গোড়া। এই যে জয়েন্টটা, এখানে যে জয়েন্টটা, এটাকে আমরা বলি কি বলি, ডেন্টাল অ্যালভিওলার জয়েন্ট অথবা টুথ সকেট জয়েন্ট অথবা গমফোসিস। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফাইব্রাস জয়েন্ট, বিকজ এটার মোবিলিটি নাই, আমরা জানি দাঁতের কোনো মোবিলিটি নাই, ঠিক না? আমরা আগে বলেছি ফাইব্রাস জয়েন্টে কিন্তু মোবিলিটি খুবই খুবই কম। একইভাবে কি রেডিও আলনা জয়েন্টের মোবিলিটি কি আছে, খুবই কম, একদম খুবই রেয়ার, ঠিক না? ওকে, সো আমাদের প্রথম অংশটা কি ছিল, ফাইব্রাস পয়েন্ট। সো আমাদের আমরা বললাম ফাইব্রাস জয়েন্ট কি থাকবে, 3 রকম, সুচার, সিনডেসমোসিস, গমফোসিস। সুচার কেমনে ফরমেশন হয় আমি আপনাকে বুঝাইলাম ইনশাআল্লাহ। এরপর আমি এটা বললাম সুচার কয় রকম হতে পারে, কেন তাদের নাম ডিফারেন্ট, কেন তারা ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি করে সেটা বললাম আপনাদেরকে। সিনডেসমোসিস কেন দরকার সেটা বললাম, এবং গমফোসিস পৃথিবীতে এক জায়গায় পাওয়া যায়, সেটা কোথায় হয়, সেটা শুধু দাঁতের মধ্যে পাওয়া যায়, এটা বললাম ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফাইব্রাস জয়েন্টের কাহিনী খতম। এবার হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। একইভাবে কি কার্টিলেজিনাস জয়েন্ট ফার্স্ট জয়েন্ট, বিকজ এখানে কোনো জয়েন্ট ক্যাপসুল, সো জয়েন্ট ক্যাভিটি থাকবে না। একইভাবে কি এখানে মোবিলিটি খুবই খুবই কম থাকবে, বাট তুলনামূলক কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আছে, কন্টিনিউয়াস কানেকশন আছে, একই কথা। তো এই কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনকন্ড্রোসিস, দেখেন মুখস্থ করার কিছু নাই, আপনারা কনফিউজ করে ফেলেন, সবগুলোর মধ্যে সিন সিন আছে, হ্যাঁ, টেনশন না করে একটু দেখেন। সিন তো আসলে আছে, কন্ড্রো, কন্ড্রো মানে কি, কার্টিলেজ না? আমরা কি বলি, কন্ড্রো, কন্ড্রো ওয়ার্ডটা কোথা থেকে আসে, কার্টিলেজ থেকে আসে না? এই ওয়ার্ডটা আসছে কিন্তু কার্টিলেজ থেকে, ঠিক না? বা কার্টিলেজ এই ওয়ার্ড থেকে আসছে। সো সিনকন্ড্রোসিস ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে সিমফাইসিস। তাহলে কার্টিলেজিনাস জয়েন্টের দুটো এক্সাম্পল বা দুটো উদাহরণ, একটা হচ্ছে সিনকন্ড্রোসিস আর একটা হচ্ছে সিমফাইসিস। ওকে, তাহলে এটা কি হয়, এটা আগে আগে বোঝা ট্রাই করি, তারপর আমরা ইনশাআল্লাহ যাবো। একটু দেখেন আগে, আমরা আগে বুঝেন মুখস্থ না করে। দেখেন এই যে সিনকন্ড্রোসিসটা আছে, প্রথমে মনে রাখবে সিনকন্ড্রোসিস এবং সিমফাইসিস দুইটাই কার্টিলেজিনাস জয়েন্ট, বাট দুইটা কি সেম, মনে রাখবেন না। সিনকন্ড্রোসিস হচ্ছে প্রাইমারি, কিন্তু সিমফাইসিস হচ্ছে সেকেন্ডারি। ভাই পার্থক্যটা কি, পার্থক্যটা কি একটু বুঝে ট্রাই করে আসেন। যেটা সিনকন্ড্রোসিস, যদিও এটা কার্টিলেজিনাস জয়েন্ট, বাট ও এক সময় গিয়ে বোনসে কনভার্ট হবে। প্রথম কথা, যে সিনকন্ড্রোসিস ও কিন্তু কার্টিলেজিনাস জয়েন্ট, এতে কোনো সন্দেহ নাই, ও কিন্তু কার্টিলেজিনাস জয়েন্ট, বাট একটা সময়ে সে ঠিকই গিয়ে কিসে গিয়ে কনভার্ট হবে জানেন, সে বোনসে গিয়ে কনভার্ট হবে। তাহলে সিনকন্ড্রোসিস গুলা জীবন শুরু করে কার্টিলেজিনাস জয়েন্ট হিসেবে, বাট একটা সময় গিয়ে তারা প্রপার জয়েন্ট ফরমেশন, মানে প্রপার বোনস ফরমেশন করে ফেলে, হ্যাঁ, অর্থাৎ সেটা একটা ফুল একটা কমন কন্টিনিউশন হয়ে যায়। জাস্ট চিন্তা করেন, ধরেন এটা হচ্ছে একটা বোনসের একটা মাথা, এটা হচ্ছে আরেকটা মাথা, হ্যাঁ, এই মাথার মাঝখানে কি আছে, আমার কিছুটা আছে, ধরেন কি আছে, পরে আসতেছি, কিছু একটা আছে। যদি এমন হয় এই কিছু একটার মধ্যে যদি আমার ক্যালসিয়াম জমে 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 এটাকে বোনস করে ফেলে, তাহলে এখন কি এটা দুইটা বোনস আছে নাকি একটা বোনস হয়ে গেছে? এখন কিন্তু পুরোটা একটা বোনস। তাহলে এটা কিন্তু ছিল একটা জয়েন্ট, বাট এই জয়েন্টটা কি করছে, আমার বোনসে কনভার্ট হয়েছে। ওকে, এই জন্য এটাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট।
তাহলে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট গুলা একটা সময়ে কিসে ফর্মেশন করে, কি ফর্মেশন করে, বোনস ফর্মেশন করে, অর্থাৎ দুইটা বোনস মিলে একটা বোনে কনভার্ট হয়। তাহলে এটা আসেন আমরা স্ট্রাকচারগুলো দেখি, তারপর আমরা ইনশাআল্লাহ বোঝার ট্রাই করব। দেখেন এটা একটা বোনস, এটা একটা বোনস, সবাই দেখতেছি আমরা না, দিস ইজ এ টু বোনস। এবং খেয়াল করে দেখেন এই দুইটা বোনসের মাঝখানে, আমি কিন্তু ফাইব্রাস টিস্যু দিই নাই। ফাইব্রাস টিস্যু যদি দিতাম তাহলে কি হইতো, আমার বোনসের কোনো মোবিলিটি থাকতো না, একদম ফিক্সড আপ হয়ে যেত। বাট আমি চাচ্ছি হালকা হলেও যেন ফিক্স, মানে অল্প হলেও মুভমেন্ট থাকে, বাট খুবই লো, বাট মুভমেন্টটা, কারণ যেহেতু আমার এটা একটা সময় কি হবে, আলটিমেটলি বোনস হয়ে যাবে, তাহলে এখানে আমার তেমন মুভমেন্টের দরকার নেই, হালকা মুভমেন্ট হলেও ওকে, না হলেও কোনো প্রবলেম নেই। এখানে আমরা কি দিচ্ছি না, ফাইব্রাস দিচ্ছি না, তাহলে ফাইব্রাস দিলে কিন্তু এটা ফাইব্রাস জয়েন্ট হয়ে যেত। আমরা কি দিয়েছি এখানে, আমরা এখানে কার্টিলেজ দিছি। কেমন কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ। তাহলে আমার এই হায়ালিন কার্টিলেজটা কি করতেছে, দুইটা বোনসকে আটকে রাখতে সাহায্য করতেছে। কিন্তু মনে রাখতে হবে হায়ালিন কার্টিলেজের সমস্যা হচ্ছে যে এই কার্টিলেজটার মধ্যে কি জমা হয়, ক্যালসিয়াম অ্যাট্রাক্ট করে, ক্যালসিয়াম কি জমা হয়, এবং ক্যালসিয়াম জমা হওয়ার কারণে কি হয়, একটা সময় এই কার্টিলেজটা কিসে কনভার্ট হয়, বোনসে। তাহলে সে শুরু করেছিল জয়েন্ট হিসেবে, বাট একটা সময় গিয়ে সে কি তৈরি করবে, প্রপার একটা বোনস ফর্মেশন করে। Okay, so this is the plate of cartilage. This is the plate of cartilage. So this is the plate of cartilage. কেমন কার্টিলেজ, হাইলিন কার্টিলেজ। বাট এটা টেম্পোরারি, এটা ফিক্স না, একটা সময় কি হবে, সে বোনসে কনভার্ট হবে। আর যখন সে বোনসে কনভার্ট হবে তখন কি কোনো মুভমেন্ট থাকবে, তখন জিরো মুভমেন্ট। তাহলে প্রাথমিক অবস্থায় হালকা মুভমেন্ট থাকবে, খুবই লো মুভমেন্ট। বাট যখন সে বোনসে কনভার্ট হবে তখন তার মুভমেন্ট হয়ে যাবে নীল, কোনো মুভমেন্ট থাকবে না। এই যে সে বোনসে কনভার্ট হলো, এই প্রসেসটাকে আমরা বলি এটাকে আমরা কি বলি, সিনোস্টোসিস। SYNOSTOSIS, সিনোস্টোসিস। তার অর্থ হচ্ছে একটা বোন, একটা জয়েন্ট যখন বোনসে কনভার্ট হয় তখন এই প্রসেসটাকে আমরা বলি সাইনোস্টোসিস বা সিনোস্টোসিস, যা ইচ্ছা বলেন। তাহলে শুধুমাত্র প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, যার অপর নাম সিনকন্ড্রোসিস, যেখানে দুইটা বোনসের মাঝখানে প্রাথমিক অবস্থায় কি থাকে, হাইলিন কার্টিলেজ থাকে, কিন্তু একটা সময় গিয়ে কি হয়, ওই হাইলিন কার্টিলেজটা ক্যালসিয়াম জমা করে বোনসে কনভার্ট হয়, তখন এই প্রসেসটাকে আমরা বলি সাইনোস্টোসিস। এবং এই ধরনের জয়েন্টকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট অথবা সিনকন্ড্রোসিস। এবং এটা কিসে সাহায্য করে আমাকে জানেন, বোন গ্রোথে। কারণ আমরা জানি বোন যখন একবার ফর্মেশন হয়ে যায় তার আর কখনো গ্রোথ হয় না, কিন্তু কার্টিলেজের গ্রোথ হয়। তাহলে প্রাথমিক অবস্থায় কেন কার্টিলেজ রেখেছিলাম, যাতে করে আস্তে আস্তে করে এটা বড় হইতে পারে। কিন্তু একটা সময় কি কেন ফিক্সড আপ হয়ে যায়, বিকজ আমরা জানি একটা সময় মানুষ তার গ্রোথের অ্যাবিলিটি হারায়। ইউজুয়ালি আমরা জানি যে নরমালি 20 থেকে 25 ইয়ার্স এর পরে গিয়ে একটা মানুষ আর লম্বা হয় না, তার লং বোনস গুলা আর লম্বা হয় না। নরমালি লম্বা হয় কোন অংশগুলা, আমাদের লম্বা বোনস এর মাথার অংশগুলা। তো মাথার অংশকে আমরা কি বলি মনে আছে, আমরা জানি, আপনারা জানেন, এটাকে আমরা বলি এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস এর জাংশন। আমরা কি জানি, একটা লং বোনস এর তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে এপিফাইসিস, দেন মেটাফাইসিস এন্ড দেন ডায়াফাইসিস, ঠিক আছে। এবং আমরা এটাও জানি যে এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝখানে ফার্স্টে কি থাকে, কার্টিলেজিনাস প্লেট থাকে, যাকে আমরা বলি এপিফাইসিয়াল প্লেট। এই প্লেটটা কি করে, গ্রোথ মানে বড় হয়, এমন হয় ইনশাআল্লাহ, দরকার নেই আপাতত হিস্টোলজি কথাবার্তা। সো এটা আস্তে আস্তে বড় হয়। তাহলে আমরা যখন ছোট থাকবো তখন আমার বড় হওয়া দরকার, এই জন্য এটা কি হয় না, বোনসে কনভার্ট হয় না, তখন সে কি করে আস্তে আস্তে আপনাকে লম্বা হইতে সাহায্য করে। বাট একটা সময় যখন আপনি 25 বছর ক্রস করে ফেলেন তখন কি হয়, ওই কার্টিলেজিনাস যে প্লেটটা ছিল সেই প্লেটের মধ্যে ক্যালসিয়াম জমা হয়ে ওটাকে একদম বোনসে কনভার্ট করে ফেলে। তাহলে ও যদি একবার বোনসে কনভার্ট হয়ে যায় তাহলে আপনি আর লম্বা হইতে পারবেন না, আপনার গ্রোথ রিটার্ডেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই বলেছি যে জাংশন বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস অফ দ্য গ্রোয়িং বোন, লং বোন। আমরা জানি গ্রোয়িং বোন হচ্ছে লং বোন, ওকে। এবং আরেকটা এক্সাম্পল কি, আর্টিকুলেশন বিটুইন বেসি অক্সিপুট এন্ড দ্য বেসি স্পিনয়েড। ভাই এটা কোথায়, এটা হচ্ছে দরকার না, এটা হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আর্চ ফর্মেশন হয়। এটা মানে এটা যদি আমরা কি বলি, কিছু সার্জারিতে পড়বেন আপনারা ইনশাআল্লাহ, যখন আমরা পড়বেন, আমরা কিছু সার্জারি আছে যেগুলো আমরা 16 বছরের আগে করি না। কেন করি না, এটা কিছু ক্লিনিক্যাল সিনারিও আছে, এখন আপনি বলে বুঝবেন না, যার দরকার নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্সাম্পল অফ দ্য সিনকন্ড্রোসিস, ওকে। এরপর আসেন সিমফাইসিস। আমরা সবাই শুনছি সিমফাইসিস কোথায় থাকে, কিন্তু দেখেন এটা কিন্তু প্রাইমারি, এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টটা সারা জীবন কার্টিলেজিনাস রয়ে যায়। এটা ইউজুয়ালি কি হয় না, এটা ইউজুয়ালি বোনসে কনভার্ট হয় না, যদি হয়ও সেটা অনেক ওল্ডে,
60 বছর 70 বছর পরে গিয়ে হয়, তাহলে প্রাথমিক অবস্থা হবে না, এটা যেমন 25 বছর 20 বছর হয়ে যায়, এটা হবে না। সিম্ফাইসিস যদি কোনো কারণে বোনসে ফরম্যাট হয়ও, তার জন্য প্রচুর সময় প্রয়োজন, 60 বছর 70 বছর, অনেক বৃদ্ধকালে গিয়ে কি হবে, সে বোনসে কনভার্ট হবে। এই জন্য লাইফ লং, প্রায় লম্বা সময় ধরে সে কিন্তু কার্টিলিজিনাস জয়েন্ট হিসেবেই রয়ে যায়। এই জন্য এই জয়েন্টটাকে আমরা বলি সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট অর সিম্ফাইসিস। তাহলে একটু দেখেন এটার স্ট্রাকচার এটার মতো না। এখানে কি ছিল, দুইটা জয়েন্ট, দুইটা বোনসের মাঝখানে আপনি কি দিয়েছিলেন, হাইলিন কার্টিলেজ দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু তা না। এটা কি করছেন দেখেন তো, এই দেখেন দুইটা জয়েন্টসের, দুইটা বোনসের মাথায় পাশে আপনি কি দিলেন, হাইলিন দিলেন, এটার মধ্যে হাইলিন দিলেন, দেন মাঝখানে আপনি কি দিচ্ছেন দেখেন, নট হাইলিন কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। কেন? বিকজ ফাইব্রো কার্টিলেজ আমরা জানি এটা মুভমেন্ট করতে সক্ষম। আমাদের 4 ধরনের কার্টিলেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এই ফাইব্রো কার্টিলেজটা কি কিছুটা মোবিলিটি শো করে। তাহলে আপনি কি করেছেন, আপনি, এবং দুঃখজনক হচ্ছে যে ফাইব্রো কার্টিলেজ প্রপারলি জয়েন করতে পারে না, দুইটা বোনসকে ফাইব্রো কার্টিলেজ প্রপারলি জয়েন করতে পারে না। যাতে করে জয়েন করতে পারেন, এই জন্য কি করেছেন আপনি, ফার্স্টে জয়েন্টগুলার বা ফার্স্টে বোনসগুলার মাথায় আপনি কি লাগিয়েছেন, হাইলিন কার্টিলেজ লাগাইছেন। হাইলিন কার্টিলেজ লাগানোর পরে আপনি কি করছেন, মাঝখানে ফাইব্রো কার্টিলেজ দিবেন। তাহলে ফাইব্রো কার্টিলেজ হাইলিন টু হাইলিনকে জংশন করতে পারে বা হাইলিনের সঙ্গে বাইন্ড করতে পারে, তখন সে কি করছে, হাইলিনের সঙ্গে বাইন্ড করছে। কিন্তু এখানে কিন্তু একটা বড় একটা জায়গা রয়ে গেছে বা বড় একটা জায়গা তৈরি হয়েছে, যেটা দুইটা বোনসের মাঝখানে সাপোর্ট দিচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা মুভমেন্ট সম্ভব, যদিও খুবই লিমিটেড রেঞ্জে, বাট মুভমেন্ট হবে। ওকে, এই জন্য সিম্ফাইসিস জয়েন্টগুলোতে আমরা মুভমেন্ট পাই। যেমন আমাদের, আমি এক্সাম্পল দেখবো, যেমন আমাদের ভার্টেব্রা, আমাদের সিম্ফাইসিস পিবিস, যখন মহিলাদের বাচ্চা হয় তখন কিন্তু সিম্ফাইসিস পিবিস মুভ করে। আচ্ছা হোয়াটএভার, ঠিক আছে। তাহলে সিম্ফাইসিসটা ডিফারেন্ট। দেখেন দুইটা বোনসের মাঝখানে কি থাকবে, হাইলিন থাকবে, তারপর মাঝখানে কি থাকবে, ফাইব্রো কার্টিলেজ থাকবে। ওকে, এই জন্য এখানে একটু রেঞ্জ অফ মোশন আছে। ওকে, রেঞ্জ অফ মোশন আছে, মাস্ট, খুবই রেঞ্জ আছে তো আছে। দেখেন সাম রেঞ্জ অফ মোবিলিটি, ভাই বলছি অলরেডি। পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, ইয়েস জানেন। অকুপাই মিডিয়ান প্লেন, অধিকাংশ সিম্ফাইসিস জয়েন্ট গুলা মাঝখান বরাবর থাকে। যেমন আপনার ভার্টেব্রাল জয়েন্ট মাঝখান বরাবর থাকে, মনে রাখার সুবিধার্থে। সিম্ফাইসিস পিবিস একদম মাঝখান বরাবর আছে। তাহলে উদাহরণ কি, সিম্ফাইসিস পিবিস, ওই যে আমাদের মানে দুইটা পেলভিক বোনের যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলি, সিম্ফাইসিস পিবিস বলি না, এটা কিন্তু আমার কি বোন, কি জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট। ওকে, আর কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমরা জানি যে দুইটা ভার্টেব্রাল যে বডি আছে, হ্যাঁ দুইটা ভার্টেব্রাল যে বডি আছে, দুইটা ভার্টেব্রাল বডি কিন্তু কানেক্টেড থাকে কি দ্বারা, একটা, দুইটা ভার্টেব্রাল বডি কানেক্টেড থাকে একটা সাবস্টেন্স দ্বারা, যাকে আমরা বলি কার্টিলেজ। এই কার্টিলেজটার নাম কি, ইট ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দিস ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং আপনি যদি ইন্টারভার্টিব্রাল ডিস্কটাকে কাটেন, আমি যদি এই কাটি রাখি, আপনি দেখবেন এর সেন্ট্রাল পোর্শনটা ডিফারেন্ট, এর পেরিফেরাল পোর্শনটা ডিফারেন্ট। এর পেরিফেরাল পোর্শনের নাম হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এর পেরিফেরাল পোর্শনের নাম কি, অ্যানুলাস ফাইব্রোসাস। আর সেন্ট্রাল যে পোর্শনটা আছে এর নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। এগুলো ইম্পর্টেন্স থাকে ইমপ্লোসিস এমব্রায়োলজিতে, প্রত্যেকের যে আলাদা আলাদা পার্ট আছে, বুঝছেন। এখানে সমস্যা হচ্ছে আমার অ্যানাটমিতে, কারণ অ্যানাটমিটা যেমন ফিজিওলজি, আমার সবকিছু একই জিনিস, এখানে কোনো সাব ক্লাসিফিকেশন নাই। বাট অ্যানাটমি প্রবলেমটা কি, এখানে দুনিয়ার ক্লাসিফিকেশন, ঠিক না। এর একটা পার্ট হিস্টোলজি গেছে, একটা পার্ট এমব্রায়োলজি গেছে, একটা পার্ট জেনারেলে গেছে, একটা ক্লাস বোনসে গেছে, একটা মাসেলে গেছে, একটা নর্মালে গেছে, মানে অনেক ঝামেলা করার জন্য প্রবলেম হয়ে যায় আমাদের। যাই হোক, আমরা যতটুকু সম্ভব আর কি, কারণ যেহেতু আমি এমব্রায়োলজিতে নাই, সো আমরা মানে পড়াচ্ছি না, সো আমরা একটু বোঝা ট্রাই করি। সো দিস ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুইটা ভার্টেব্রার মাঝখানে একটা কুশন থাকে, যে কুশনটা কি করে, আপনার শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আমরা যখন বসি তখন কি হচ্ছে, পুরো বডির ওয়েটটা কিন্তু আমার ভার্টেব্রাতে পড়তেছে। তাহলে ভার্টেব্রা টু ভার্টেব্রা যদি করে ক্র্যাশ না হয়ে যায়, এই জন্য কি হয়, দুইটা বোনসের বডির মাঝখানে আমরা কি রাখি, একটা কুশন রাখি। কুশনটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইট ইজ ওয়ান কাইন্ড অফ কার্টিলেজিয়াস। ওকে, এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কেমন দেখতে, এর চারপাশের অংশগুলোকে বলি পেরিফেরাল অংশকে বলি অ্যানুলাস ফাইব্রোসাস, এবং সেন্ট্রাল পোর্শনটাকে বলি নিউক্লিয়াস পালপোসাস। ওকে, আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল কি বললাম, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, একটা এক্সাম্পল বললাম সিম্ফাইসিস পিবিস, আর একটা এক্সাম্পল সবাই জানি স্টার্নোম্যানোবিয়াম যে জয়েন্ট আছে, যেটা একটা সময় কি হয় 60 ইয়ার্স এর পরে গিয়ে সেটা কিন্তু বোনসে কনভার্ট হয়। আমি বলেছিলাম হবে, কিন্তু হইলে অনেক পরে। সো দিস ইজ দ্য জয়েন্ট, সো দিস ইজ দ্য টু জয়েন্ট। আশা করি যতটুকু বোঝা দরকার সেটুকু বুঝছেন। বইটা কিছুই নেই, এমনি আপনাদের বইতে খালি জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। আমি আশা করতে পারি জাস্ট যতটুকু সম্ভব আর কি, যত আপনাদের লেভেল দরকার বুঝতে পারছেন। এর বেশি দরকার হলেও যদি কোনো দরকার কোশ্চেন না পারেন বা না বুঝেন, বাকি কোশ্চেন করেন, ইনশাল্লাহ ভাই বুঝে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স, জয়েন্ট ক্যাপিলারি, স্পেসিফিক কিছু জয়েন্টের নাম,
শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, তার কেমনে ফর্মেশন হয় এগুলো ইনশাআল্লাহ ভাই দেখাবো, ঠিক আছে? কারো কোশ্চেন আছে না? ওকে, সো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো আপনাদের কাছে। ওকে, আচ্ছা, আর এমব্রায়ো হিস্টোলজির যে কোর্সটা আপনারা যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু কনফার্ম হয়ে ভোট দিচ্ছেন, রাইট? সো কনফার্ম হয়ে ভোট দিবেন, কনফার্ম না হলে ভোটটা রিমুভ করেন, ঠিক আছে? সমস্যা নেই, ভাই নক দিব, ঠিক আছে? পৌঁছতে ইচ্ছা আছে আপনাদের, নোট অনেকটু কাজ করা হয়ে গেছে আমার, আমি একটু করেছি, দেখি ইনশাআল্লাহ শেষ করতে পারি। ওকে, বেস্ট অফ লাক, টেক কেয়ার, বাই।